আসবো অনু। মায়া ভাইদের কণ্ঠ শুনে চোখের পানি মুছে বলল, এসো। ওরা ভিতরে প্রবেশ করলো। মায়ের দৌড়ে গিয়ে ওদের জড়িয়ে ধরলো। আদিত্য, আদিল ও তাদের বোনকে জড়িয়ে ধরলো। মায়া অভিমানী গলাতে বলল, যাও, কথা নেই তোমার সাথে। আমাকে ছাড়া কেমনে থাকলে তোমরা? আর লিজা, মায়রা, রিয়া কোথায়? ওরা আসছে নিচে, আন্টির সাথে কথা বলছে। আর তোকে আমরা অনেক মনে করেছি, তুই জানিস না? তুই এই 3 ভাইয়ের রাজকন্যা। মায়া মুচকি হেসে বলল, এখন চলো নিচে যাই। চল। ওরা নিচে চলে গেল। মায়রা, লিজা, রিয়া সাথী চৌধুরীর সাথে কথা শেষ করে মায়ের রুমে যাচ্ছে। লিজা আর মায়রা আগে আগে, রিয়া পিছনে। হঠাৎ কেউ রিয়ার হাত টেনে ধরে একটা রুমে নিয়ে গেল। রিয়া ভয় পেয়ে চিৎকার করতে নিবে, তক্ষুনি রোদ মুখ চেপে ধরে বলল, রিয়োপরি চিৎকার করে না, মানুষজন শুনলে আমাকে আদমারা করবে। রিয়া করছে। এই রিয়োপরি, এমন করছো কেন? কথা বলো। রিয়া ইশারায় হাত দেখালো যে মুখ চেপে ধরে আছে। রোদ হাত সরাতে সরাতে বলল, উফ সরি, মনে ছিল না। রিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আল্লাহ গো আল্লাহ, মনে হচ্ছিল দম আটকেই মরে যাব। এভাবে কেউ ধরে? উফ সরি। আচ্ছা ঠিক আছে, তো এইখানে এইভাবে কেন নিয়ে আসলেন? লিজা মাইরা খুঁজছে হয়তো। আরে খুঁজবে না, আমার রিয়োপরিকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই এভাবে নিয়ে আসা। 1 মুঠো বিকাল দিও, আমি 1 মুঠো গোলাপ দিব। 1 মুঠো ভালোবাসা দিও, আমি 1 মুঠো চুরি দিব। 1 মুঠো বিকাল দিও, আমি তোমার খোপায় বেঁধে দিব গোলাপ কিংবা রজনীগাঁথা। রিয়োপরি দিবে কি 1 মুঠো বিকাল? হ্যাঁ দিব। আমি রিয়োপরি। আপনি আমার ঋতু। ঋতুকে? রোদকে ঋতু, আপনি যেমন বলেন তেমন। ও তাই, দাঁড়াও দেখাচ্ছি মজা। রিয়াকে আর পাইকে। রিয়া দৌড়ে চলে গেল। রোদ মুচকি হেসে বলল, পাগলি একটা। পার্টি শুরু হয়ে গেছে। সব আত্মীয় স্বজন এসে পড়েছে। মায়া, লিজা, মায়রা, রিয়া, সাইরা সবাই এক সাইডে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ রোদ মাঝখানে দাঁড়িয়ে বলল, হ্যালো গাইস, আপনাদের কাছ থেকে আমি কিছুটা টাইম চেয়ে নিচ্ছি, কারণ আমার স্নিগ্ধ, রায়হান 3 জন বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমাদের মাঝে আজ রায়হান নেই। কিন্তু নেই বললেও ভুল হবে, এখন তো 1000 মাইল দূরে থাকলেও দেখতে পারা যায় ভিডিও কলের মাধ্যমে। হ্যাঁ ঠিকই, তাই আজকেও আমার বেস্ট ফ্রেন্ড রায়হান এখানে উপস্থিত হবে এই ভিডিও কলের মাধ্যমে। স্নিগ্ধ একজনকে বলল বড় পর্দাটা টানিয়ে দিতে। সে তাই করলো। রোদ আবার বলতে লাগলো, হ্যালো গাইস, এখন আপনাদের সাথে আগে রায়হান তার বেস্ট ফ্রেন্ডকে গিফট দিবে। সবাই মুখ চাওচাই করছে, কেমনে গিফট দিবে। হঠাৎ বড় পর্দায় রায়হানের মুখ ভেসে উঠল। রায়হানের মুখে হাসি, চোখে জল। রায়হান মুচকি হেসে বলল, হ্যালো গাইস, চলুন আগে গিফটটা দেওয়া যাক। বড় পর্দায় ভেসে উঠল সেই ছবিগুলো যেটা ওঠানো হয়েছিল সেই 15-এর প্রথম দিন, যেদিন প্রথম স্নিগ্ধ আর মায়ের প্রথম দেখা হয়েছিল। একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছবি। আরো অফিসে মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, মায়ের নিচের দিকে তাকিয়ে আছে। তার সাথে বাজছে গান, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ, আমি পাগল করেছে। রায়ন মুচকি হেসে, স্নিগ্ধ দেখ, কলিং বেল বাজছে, একটা পার্সেল এসেছে, ওখানে তোদের গিফট। মায়া স্নিগ্ধ অবাক হয়ে তাকিয়ে আছে। এই ছবিগুলো কখন তুললো? উপস্থিত সবাই হতবাক। স্নিগ্ধ দরজা খুলে দেখে সত্যি একটা লোক একটা পার্সেল হাতে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ পার্সেলটা হাতে নিয়ে ভিতরে প্রবেশ করে। রায়হানের দিকে তাকিয়ে বলল, এইসব কখন করেছিস? আরে ব্রো, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে এইটুকু তো দিতেই হয়। আর মিস মায়া শোনো, ও সরি মিসেস স্নিগ্ধ চৌধুরী, শোনো, অনেক সুখী হও। আমি আশা করি এই গিফটটার জন্য পাল্টে যাবে তোমাদের জীবন। আমি মনে করি এই গিফট পরিবর্তন করে দিবে তোমাদের জীবন। ভালো থেকো সব সময়। মায়া মুচকি হেসে বলল, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। রায়হান স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধ, এটা তুই একা দেখবি, আর খুব তাড়াতাড়ি দেখিস, দেরি হওয়ার আগে। আমি মনে করি তোর জীবনটা রংধনুর 7 রঙের মতো রঙিন হয়ে উঠবে। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ রায়হান, তোকে অনেক অনেক ধন্যবাদ। পার্টি শেষ, সবাই চলে গেছে। স্নিগ্ধ গিফটের প্যাকেটটা নিয়ে ছাদে চলে গেল। রাত প্রায় 2:30 বাজে। স্নিগ্ধ গিফট খুলে যা দেখলো, স্নিগ্ধ স্তব্ধ হয়ে গেল। চোখ থেকে আপনা আপনি অশ্রু গড়িয়ে পড়ল। খুলে দেখে নীল রঙের শাড়ি, নীল রঙের শেরওয়ানি,
একদম সেম ডিজাইন, মনে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে ডিজাইনটা করা হয়েছে। স্নিগ্ধ মুচকি হাসলো। হঠাৎ স্নিগ্ধর চোখ গেল শেরওয়ানির বাজে একটা চিকুট। স্নিগ্ধ ভুরু কুচকে চিকুটটা হাতে নিল, তারপর চিকুটটা খুলে পড়তে লাগলো। প্রিয় বন্ধু, কেমন আছিস? হয়তো ভালো আছিস, হয়তো নীল শাড়ি নীল শেরওয়ানি দেখে অবাক হয়েছিস। হওয়ারই কথা অবশ্য। এইগুলো কিনেছিলাম আমাদের জন্য, আমার আর মায়াপুরীর জন্য। তুই যেহেতু সব জেনে গেছিস, তাই আর লুকানোর কোনো কিছু নেই। আমি যেদিন মায়াপুরীকে প্রথম দেখি, সেদিন দেখেই ভালো লেগে যায়। আজ এটা আস্তে আস্তে ভালোবাসতে শুরু করি। তখন এগুলো কিনেছিলাম, কিন্তু এখন এইগুলো আর প্রয়োজন নেই। মানুষটাই যখন আমার না, তখন এগুলো দিয়ে কি করব? তাই মনে হলো এগুলো তোদের দিয়ে দেওয়াই ভালো। তুই হয়তো সবটাই জানিস আমার ডায়েরি পড়ে, কিন্তু আমি সত্যি জানতাম না ডায়েরিটা তোর হাতে পড়েছে। আর সেই সূত্র অনুসারে তুই মায়াপুরীকে কষ্ট দিচ্ছিস। শোন তাহলে, ডায়েরিতে যে লেখা ছিল, মায়া আমাকে না অন্যকে ভালোবাসে। আমার ভালোবাসা গ্রহণ হলো না, এটা লিখেছিলাম। এই জন্য আমি বুঝতে পেরেছিলাম মায়া আমাকে না তোকে ভালোবাসে। সেই দিন নদীর পাড়ে মায়া এটাই বলেছিল যে ও একজনকে খুব ভালোবাসে। আমিও সেদিন বলেছিলাম, হ্যাঁ আমিও অনেক ভালোবাসি একজনকে, কিন্তু এটা না যে মায়াকে ভালোবাসি। এটা তাকে কখনোই বলা হয়ে ওঠেনি। যখন ভাবলাম প্রপোজ করব, ঠিক সেদিনই জানতে পারলাম আমাকে না তোকে ভালোবাসে। তাই সিদ্ধান্ত নেই আমি তোদের মাঝ থেকে সরে যাব। হয়তো ওখানে থাকলে ভালো থাকতে পারবো না, তাই দূরে পাড়ি দিলাম নিজেকে ভালো রাখতে। আশা করি তুই বুঝতে পেরেছিস, মায়ার কোনো ভুল বা দোষ নেই। মায়া স্নিগ্ধ ফুল, পবিত্র ফুল, যে ফুলে নেই কোনো অপবিত্রতা, আছে শুধু স্নিগ্ধতা। তুই মায়াপুরীকে কষ্ট দিস না ভাই। তুই যা বুঝতে পেরেছিস সব ভুল ধারণা। তুই আবার ডায়েরিটা পড়ে দেখিস, হয়তো শেষ অবধি পড়িসনি। শেষ পেজে সব লেখা আছে। প্লিজ একটাই কথা, মায়াকে আপন করে নে। এখনো সময় আছে, নিজের করে নে। দেখবি জীবনটা সুন্দর হবে। রাঙিয়ে তুল রংধনুর 7 রঙে মায়া স্নিগ্ধ ফুল। এই ফুল শুধু স্নিগ্ধর জন্য। দোয়া ও শুভকামনা রইল তোদের নতুন জীবনের জন্য। যা ব্রো, ছুটে যা মায়ার কাছে, আপন করে নে। যখন ও থাকবে না তখন বুঝে লাভ নেই। যা ব্রো, ছুটে যা। ভালোবাসা অবিরাম। ইতি, রায়হান। স্নিগ্ধর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। স্নিগ্ধ ফুলারে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলতে লাগলো, কি করে পারলাম আমার মায়াবতীকে কষ্ট দিতে? না জেনে না বুঝে কি করলাম এটা? আমার মায়াবতী কত কষ্ট পেয়েছে। কি করে এত বড় ভুল করলাম? ছি, আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। রোদ স্নিগ্ধর পাশে বসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, স্নিগ্ধ প্লিজ ব্রো, কাঁদিস না, এখনো অনেক সময় আছে। মায়াকে আপন করে নি। আমি বলছি রায়হানকে সব। আমি জানতাম পারলে ওই পারবে তোদের মাঝে ঝামেলা দূর করতে। যা ভাই, ওকে আপন করে নে, যা। হ্যাঁ রোদ, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আমার মায়াবতীকে আপন করে নেব। সব কিছু নতুন করে শুরু করব। অনেক হয়েছে, আর কষ্ট পেতে দেব না আমার মায়াবতীকে। স্নিগ্ধ দৌড়ে চলে গেল। রোদ ফোন দিয়ে রায়হানকে সব মুচকি হেসে বলল, ধন্যবাদ দোস্ত, তুই ক্লিয়ার করে না বললে আজও ওর মধ্যে ঝামেলা শেষ হতো না। রোদ কল কেটে দিয়ে মুচকি হাসলো। মায়ের ফ্লোরে শুয়ে আছে। স্নিগ্ধ দৌড়ে রুমে এসে দেখে মায়ের ফ্লোরে শুয়ে আছে। স্নিগ্ধ মায়ের পাশে বসে মায়ের মুখের উপর পড়ে থাকা চুল সরিয়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে রইল। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি এসে মায়াকে কোলে তুলে নিল। তারপর বিছানার এক পাশে শুয়ে দিয়ে নিজ মায়ের পাশে শুয়ে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে বলতে লাগলো, মায়াবতী, আমি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। আজকে থেকে শুরু হবে আমাদের নতুন জীবনের নতুন সূচনা, এক নতুন অধ্যায়। নতুন করে পথ চলা শুরু হবে আজ থেকে। স্নিগ্ধ মায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে পাখি কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল মায়ের। মায়ের চোখ কষলে উঠতে যাবে, হঠাৎ অনুভব করে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মায়া ঘাড় ঘুরিয়ে স্নিগ্ধকে দেখে থমকে যায়। পরে ভালো করে লক্ষ্য করে দেখে যে ও বিছানায়। মায়া ভয় পেয়ে ঢোক গিলে। এই কারণে যে স্নিগ্ধ যদি এই অবস্থায় দেখে তাহলে আজে বাজে কথা বলবে। মায়া আস্তে করে স্নিগ্ধর হাত কোমরের উপর থেকে সরাতে যাচ্ছে, কিন্তু আরো শক্ত করে ধরে। মায়া বিড়বিড় করে বলতে লাগলো, বজ্জাত লোক এখন নিজেই ছাড়ছে না। উঠে যদি দেখতে এই অবস্থায়, বলবে তোমার সাহসই কি করে আমাকে জড়িয়ে ধরার।
তুমি স্নিগ্ধ চৌধুরীকে জড়িয়ে ধরেছ? আরো কত কিছু বলবে, ধুর, ভালো লাগে না। মিসেস স্নিগ্ধ চৌধুরী বলবে না, কারণ সজ্ঞানে আমি তোমাকে জড়িয়ে ধরেছি। বুঝতে পারলে মিসেস মায়া? মায়া যেন অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, মানে কি কালকে না বললেন আমাকে মানবে না? আমি যেন স্বামীর অধিকার না চাই, তো আজ এত প্রীত কোথা থেকে আসে? মায়া কিছুটা রেগে বলল। স্নিগ্ধ জানতো মায়া ঠিক এমনটাই করবে, তাই স্নিগ্ধ মুচকি হেসে মায়াকে গভীরভাবে জড়িয়ে ধরে বলল, মিসেস মায়া, আপনার বোঝার বয়স এখনো হয়নি। আপনার ছেলে মেয়েকে সাথে নিয়ে একসাথে ঘুমোতে পারবেন। এখন কোনো কথা না, আমি ঘুমোবো। তোমার জন্য সারা রাত ঘুমোতে পারিনি। আজব, ছাড়েন তো, আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারছি না। কিসের মেয়ে? আর আপনি আমার জন্য কেন ঘুমাতে পারেননি? নো মিসেস মায়া, কোনো কথা না, এখন আমি ঘুমোবো। স্নিগ্ধ মায়ের গলায় মুখ গুজে দিয়ে শুয়ে রইল। মায়া কেঁপে উঠল, কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে রইল। স্নিগ্ধ মুচকি হেসে ঘুমিয়ে পড়ল। সাফিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, কিন্তু একটা গাড়িও পাচ্ছে না, তাই বাধ্য হয়ে হেঁটে যেতে লাগলো। তাড়াহুড়ো করে যেতে নিয়ে কারোর সাথে ধাক্কা লাগলো। দুজনেই দুদিক ঘুরে আছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। সাফিয়া স্তব্ধ হয়ে গেছে, কারণ সেই পরিচিত পারফিউমের গন্ধ পাচ্ছে। বাতাসে দমকা হওয়ার মাঝেও সাফিয়া সেই গন্ধটা পাচ্ছে। লোকটা বলে চলে গেল ভিড়ের মাঝে। যতই যাচ্ছে ততই সেই দিনের স্পর্শ আজ মনে হয় অনুভব করতে পারছে। বুকটাও কেমন লাফাচ্ছে, ঠিক সেই দিনের মতো। সাফিয়ার মুখ ভেসে উঠছে। তবে কি পেল তার দেখা? সাফিয়া পরিচিত কণ্ঠ শুনে কেঁপে উঠল, চোখ জলে ভরে গেল। খুশিতে পিছনে তাকালো, কিন্তু দেখলো কেউ নেই। সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে পড়ল, আজও আমি অনুভব করি তোমার শরীরের গন্ধ, আজও আমি ভিড়ের মাঝে অনুভব করি তোমাকে। সাফিয়া দীর্ঘশ্বাস ফেল, একটা গাড়িতে উঠে বসলো, চলল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির সামনে গাড়ি থেকে নেমে টাকা দিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। গেট দিয়ে যাওয়ার সময় হঠাৎ কেউ ডেকে উঠলো, এই যে মিস, এদিকে আসুন। সাফিয়া পিছনে তাকিয়ে দেখে রাহুল তার সঙ্গে পঙ্গ নিয়ে বসে আছে শিমুল গাছের নিচে। সাফিয়া ঢোক গিলে পড়ল, ভাইয়া আমি। ইয়েস ইউ। সাফিয়া কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল, তাদের সামনে মাথা নত করে দাঁড়িয়ে পড়ল। ভাইয়া আমাকে কেন ডেকেছেন? রাহুল ওরা তিনজন ফ্রেন্ড, তাদের মধ্যে রাত পড়ল। এই মেয়ে, তুমি কোন ইয়ার? জি, আমি অনার্স প্রথম বর্ষ। দারুণ তো, আপনার নাম কি? জি, আমার নাম সাফিয়া ইসলাম। ভাইয়া এখন আমি যেতে পারি? রাহুল লক্ষ্য করলো সাফিয়া ভয়ে কাঁপছে, তাই বলল, ওকে যাও, আর হ্যাঁ, নেক্সট টাইম আমাদের সম্মান দিয়ে কথা বলবে, যেমন দেখা হলে সালাম দিবে, ওকে? জি ভাইয়া, মনে থাকবে। বলে সাফিয়া দৌড়ে চলে গেল ক্লাসরুমে। রাহাত রাহুল সাব্বিরের দিকে তাকিয়ে বলল, ওর সব খবর আমার টাইম টু টাইম চাই। ওকে, পেয়ে যাবে। রোদ রিয়ার ফোনে কল দিচ্ছে, কিন্তু ধরছে না। অনেক চেষ্টা করেও খোঁজ নিতে পারছে না। আজ ভার্সিটিতেও আসেনি। রোদের চিন্তায় শেষ নেই, কারণ রিয়া কখনো এমন করে না, একটা কল দিলেই ধরে, কিন্তু আজ ধরছে না। হচ্ছেটা কি? রোদ রাগে ফোন দেওয়ালের সাথে আচামে একটা ছেলেকে বলল, 30 মিনিটের মধ্যে রিওপুরের খবর চাই। এদিকে রিয়া ওর আম্মুকে বলছে, আম্মু প্লিজ, আমি এই ভিডিও করবো না প্লিজ, আমি একজনকে ভালোবাসি। আম্মু প্লিজ, আব্বুকে বোঝাও প্লিজ। মারে, তুই তো চিনিস তোর আব্বুকে, তার এক কথা, তার কথায় কোনো নড়চড় হবে না। প্লিজ মা, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। রিয়ার আম্মু চলে গেল। রিয়া বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। ছেলেটা দৌড়ে এসে পড়ল। রোদ যেন স্তব্ধ হয়ে গেল, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই রোদের চোখ দিয়ে আগুন বের হবে এমন অবস্থা। রাগে রোদের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। রোদ চিৎকার করে বলল, রিওপুরি, তুই কি করে পারলি আমাকে ছাড়া অন্য ছেলেকে বিয়ে করার চিন্তা? আমি আসছি, ওয়েট। আম্মু প্লিজ, আমি এই বিয়েটা করবো না প্লিজ। আম্মু বোঝার চেষ্টা করো, আমি একজনকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। রিয়া শোন মা, তোর আব্বুর রাগ সম্পর্কে তো জানো, সে যা বলবে তাই করে। আর আজ বিয়ে, সব আত্মীয় স্বজন এসে পড়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। বলে রিয়ার আম্মু চলে গেল। রিয়া ফুলরে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, রোদ প্লিজ, আমাকে ভুল বোঝো না, আমি নিরুপায়, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তুমি আমার স্নিগ্ধ প্রেম, আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। তুমি আমার হৃদয়ে থেকে যাবে আজীবন, তুমি আমার হৃদয় জুড়ে বিচরণ করবো। বলো মা কবুল, বলো মা।
কি হলো মা, বল। সবাই অপেক্ষা করে আছে তো। না, ও বলবে না, কারণ ও শুধু আমার একান্তই আমার রিও পড়ে। কে তুমি আর কেন ও বলবে না? 100 বার বলবে, তুমি বলার কে? রোদ টেবিল হেসে বলল, আমার শ্বশুর মশাই এত হাইপার হচ্ছেন কেন? ও বলবে না এই জন্যই কারণ ওর বিয়ে হয়ে গেছে আরো 4 মাস আগে। আর বলবে না তুমি কে? আমি রিয়ার বিয়ে করার হাজবেন্ড। রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল রোদের দিকে, কারণ ওরা কবে বিয়ে করলো। রোদ রিয়াকে চোখ টিপ দিল। রিয়া বুঝতে পেরে মুচকি হাসলো। রিয়ার আব্বু চিৎকার করে বলল, মানে কি এইসবের? সিকিউরিটি কোথায় তোমরা? এই পাগলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। রোদ চিৎকার করে বলল, এনাফ ইজ এনাফ, অনেক বলেছেন। আর কি বললেন? আমি পাগল? হ্যাঁ আমি পাগল, আপনার মেয়ের জন্য পাগল, বুঝতে পেরেছেন? রিয়ার আপু কিছুটা দমে গেল। রোদ চিৎকার করে বলল, রিয়া যেন এই অপেক্ষায় ছিল। রিয়া দৌড়ে আসতে নিবে, কিন্তু বিপত্তি বাঁধলো। রিয়াকে যে বিয়ে করতে এসেছে সেই ছেলেটা রিয়ার হাত টেনে ধরে বলল। রোদ চিৎকার করে বলল, ইউ ব্লাস্টার্ড, তোর সাহস হয় কি করে আমার বউয়ের হাত ধরার? রোদকে মারতে শুরু করলো। এক পর্যায়ে ছেলেটাকে মারতে মারতে ফ্লোরে ফেলে দিল আর মুখ চেপে ধরে বলল, শুনে রাখ, রিয়া শুধু এই রোদের। কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে নিতে আমি একবারও ভাববো না, সে যেই হোক। রোদ রিয়ার হাত শক্ত করে ধরে রিয়ার আব্বুর দিকে তাকিয়ে বলল, আমার ঘরের লক্ষ্মীকে আপনার ঘরে রেখেছিলেন, আমানত হিসাবে, আজ নিয়ে যাচ্ছে। রোদ রিয়াকে টানতে টানতে নিয়ে চলে গেল। রিয়ার আপু মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। ছেলে পক্ষের লোকেরা নানান রকমের কথা শুনিয়ে চলে গেল। রিয়ার আব্বু বলল, আমাকে আগে কেন জানাওনি রিয়ার আম্মু? আসলে আমি আজ জানতে পারলাম, কিন্তু আজ কি করে বলতাম। ঠিক, কিন্তু জানো আমি খুশি হয়েছি। কি বলেন রিয়ার আব্বু, আপনি খুশি হয়েছেন মানে? হ্যাঁ আমি খুশি, কারণ আমার মেয়ে হিরে পেয়েছে। যে ছেলে এত লোকের মাছ থেকে তুলে নিয়ে যেতে পারে, আর সে যাই হোক কখনো রিয়ার হাত ছাড়বে না। হ্যাঁ ঠিক বলেছেন রিয়ার আব্বু, আমিও ছেলেটাকে দেখে মনে হলো ভালো। যাই হোক, মেয়েটা যেন সুখে থাকে। রোজ কাজী অফিস থেকে বিয়ে করে একেবারে বাসে আসলো। বাসের সামনে গাড়ি থামালো। রোদ গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দিল রিয়ার দিকে। রিয়া মুচকি এসে রোদের হাতে হাত রাখলো। রোদ আস্তে করে রিয়াকে গাড়ি থেকে নামালো। কলিং বেল চাপ দিল। একটু পরে রোদের আম্মু দরজা খুলে দিল। তিনি দরজা খুলে নতুন বউ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল আর রোদকে প্রশ্ন করলো, রোদ, কে এই মেয়ে আর এসব কি? তোরা বিয়ে সাজে কেন? আম্মু হাইপার হচ্ছ কেন? একটা একটা করে প্রশ্ন করো, সব বলছে, আগে ভিতরে তো যেতে দাও। হ্যাঁ আয়। রোদ রিয়া ভিতরে প্রবেশ করলো। রিয়া নিচের দিকে তাকিয়ে আছে। রোদ ওর আম্মুকে সব ঘটনা খুলে বলল। রোদের আম্মু সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে কেন জানাওনি? তাহলে তো এত কিছু হতো না, আর আমার মিষ্টি বৌমাকে আয়োজন করে ঘরে তুলতে পারতাম। সরি আম্মু, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? অনেক ক্ষুধা লাগছে তো। আয় আয়, অনেক রাত হয়েছে, চল খাবি, আমি খাবার দিচ্ছি, তুই আর রিয়া আয় খেতে। ওকে আম্মু, কিন্তু আব্বু কোথায়? উনি খেয়ে রুমে চলে গেছে, তোরা আয়। ওকে। রোদ রিয়ার দিকে না তাকিয়েই বলল। রিয়া ঠিক বুঝতে পারলো তার একান্ত মানুষটা কষ্ট পেয়েছে। রিয়া মুচকি এসে বলল, মাই ডিয়ার হাজবেন্ড, আপনার রাগ সব পানি করে দিব ইনশাআল্লাহ। ওরা খাওয়া দাওয়া শেষ করলো। রোদ বলল, আম্মু আমি একটু বাইরে যাব। ওকে, যা তাড়াতাড়ি আসবি। ওকে আম্মু। রোদের আম্মু রিয়ার সাথে গল্প শুরু করে দিল। রাত প্রায় 11টা। রোদের আম্মু বলল, চলো মা, এখন রুমে চলো, অনেক রাত হয়েছে। জি মা। রাত প্রায় 12টার কাছাকাছি। রিয়া ফুল সজ্জিত বিছানায় বসে আছে, অপেক্ষা করছে তার সেই একান্ত ব্যক্তিগত মানুষটার জন্য। এই দিনটার জন্য কত না অপেক্ষা করেছে। আজ সেই অপেক্ষা দিন শেষ। আপন করে পেয়েছে তার প্রিয় মানুষটাকে। হঠাৎ দরজা খোলার শব্দে হুঁশ ফিরল রিয়ার। রিয়া নিজেকে আর একটু গুটিয়ে নিয়ে বসলো। কেন জানি হার্টবিট বেড়ে যাচ্ছে, কেমন জানি অনুভূতি হচ্ছে যা প্রকাশ করা না। রোদ এক পা দুপা করে এগিয়ে আসলো, রিয়ার পাশে বসলো, কিন্তু কোনো কথা বললো না। রিয়া আর চুপ করে বসে থাকতে পারলো না। ঘুমটা না খুলে এক হাত বাড়িয়ে দিয়ে ধরলো রোদের হাত। রোদটাও তাকালো না, বড্ড অভিমান করেছে। রোদ এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি নিরুপায় ছিলাম। আমাকে কসম দেওয়া হয়েছিল, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে জানানোর। প্লিজ আর অভিমান করে থেকো না, নষ্ট করো না আমাদের এই স্বপ্নের রাতটা। আমরা কত কত প্ল্যান করে রেখেছিলাম আজকের দিনের জন্য। প্লিজ রাগ করে থেকো না।
রোদ এবার রিয়ার হাত শক্ত করে ধরল আর বলল, হ্যাঁ, আমার অভিমান হয়েছিল, আমি রেগেও গিয়েছিলাম, কিন্তু রিয়েপরির আমার মুখের মধুর কণ্ঠ শুনে আমার সব রাগ পানি হয়ে গেছে। রোদ আস্তে আস্তে রিয়ার ঘুমটা খুলো। রোদ যেন থমকে গেল। রিয়াকে অসাধারণ লাগছে, মনে হচ্ছে আসমান থেকে হুড়পুড়ি নেমে এসেছে জমিতে। রোদ মুক্ত হয়ে দেখতে লাগলো তার রিয়পরীকে। রিয়া রোদের তাকানো দেখে লজ্জায় লাল নীল হয়ে গেল। রিয়া লজ্জায় এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রোদ মুচকি হেসে বলল, চলো 2 রাকাত নামাজ আদায় করে নিই। জি চলো। ওরা অজু করে এসে 2 রাকাত নামাজ আদায় করে নিল। রিয়া ফ্রেশ হয়ে একটা কালো সুতির শাড়ি পরে নিল, ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক দিল, চোখে কাজল পরল, কপালে কালো টিপ, হাতে কালো চুড়ি, কানে ঝুমকো। নিজেকে একবার আয়নায় দেখে নিল, না বেশ ভালো লাগছে। তখনই রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রিয়ার দিকে তাকিয়ে থমকে গেল, মনে হচ্ছে কালো পরি। রোদ মুগ্ধ হয়ে দেখতে লাগলো তার রিউ পরীকে। রোদ 1 পা 2 পা করে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল, ঘাড়ে মুখ গুজে দিল। রিয়া কেঁপে উঠল, চোখ বন্ধ করে উল্টো ঘুরে রোদকে জড়িয়ে ধরল। রোদ মুচকি এসে রিয়াকে কোলে তুলে নিল। রিয়া ভুরুকুচকে তাকিয়ে রইল। রোদ বিষয়টা বুঝতে পেরে বলল, ছাদে যাচ্ছি তোমার ছাদ বিলাস করতে বলে হাসতে লাগলো। রিয়া রাগী গলায় বলল, যাবো না, নামো আমায়। মজা নিচ্ছ, ছাড়ো আমায়। রোদ ফের আর কিছু না বলে হাঁটতে লাগলো। ছাদে এসে রিয়াকে নামিয়ে দিল। ছাদে এসে তো রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। চারপাশে তাকিয়ে দেখে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছোট্ট একটা টেবিল, তার উপর একটা বড় কেক, তার চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা। খুশিতে চোখে পানি চলে এসেছে। রিয়া রোদকে জড়িয়ে ধরে বলল, তোমার মনে ছিল? হ্যাঁ রিয়েপরি, আমার মনে ছিল, চলো কেক কাটা যাক। চলো। কেক কেটে দুজন দুজনকে খাইয়ে দিল। রোদ মুচকি হেসে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো, ডান হাত বাড়িয়ে দিল রিয়ার দিকে। রিয়া ভুরুকুচকে বলল, কি? রোদ ইশারায় বলল হাতে হাত রাখতে। রিয়া ফের কোনো প্রশ্ন না করে হাতে হাত রাখলো। রোদ তার পকেট থেকে একটা আংটি বের করে রিয়ার হাতে পরিয়ে দিল। হাতে চুমু খেয়ে রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। খুশিতে চোখে অশ্রু চিকচিক করছে। রোদ রিয়ার হাত শক্ত করে ধরে বলতে লাগলো, ডুবে ভাসি ডুবে মরি, কেন তোমায় প্রেমে খুবই, জোনাকির আলো জ্বলে, শুধু তোমায় কথা বলে, হৃদয়ে শুধু তুমি বেঁধেছ আলিয়ে, আমি তোমার প্রেমে বিভোর, বেদনায় ডুবিয়ে দিলে তুমি বাঁচিয়ে দিবে কি, তুমি আগুন যে জ্বালিয়ে দিলে নিভিয়ে দিবে কি তুমি, ভালোবাসি নাই বা বললে ভালো থাকার কারণ হবে কি তুমি, সারা জীবন এইভাবে আমার হাত ধরে থাকবে তো, কখনো আমাকে ছেড়ে যাবে না তো, ভালোবাসি বলতে হবে না, শুধু ভালো থাকার কারণ হবে, তুমি আমার স্নিগ্ধ ফুলের ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ও কখনো ভাবতেও পারেনি রোদ এইভাবে ওকে প্রপোজ করবে, তা ওকে ওর সঙ্গ দিতে সবাই ভালোবাসার প্রপোজাল দেয় বিয়ে করার পর। কিন্তু রিয়া ফার্স্ট টাইম দেখলো কেউ সারা জীবন একসাথে থাকার সঙ্গ দেয়। তার ভালো থাকার কারণ হতে বলে, ভালোবাসি নাই বা বলে ভালো থাকার কারণ হবে কি? এই লাইনটা রিয়ার মনে গেঁথে গেছে। রিয়া 2 বার মনে মনে বলে শক্ত করে জড়িয়ে ধরল রোদকে আর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি শুধু তোমার। রোদ দেখো চাঁদটা কত সুন্দর। রোদ শক্ত করে জড়িয়ে ধরল। রোদ রিয়াকে নিয়ে দোলনায় বসলো। রিয়া চাঁদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সত্যি চাঁদ অনেক সুন্দর। রোদ রিয়ার দিকে তাকিয়ে বলল। রিয়া রোদের দিকে তাকিয়ে দেখে যে ওর দিকে তাকিয়ে আছে। রিয়া ভুরুকুচকে বলল, আমি আমাকে না চাঁদকে দেখতে বলেছি। আমি তোমার চাঁদ? কই দেখতেছি আমার চাঁদকে। মানে তোমার চাঁদ? চাঁদ তো আকাশে। আমার চাঁদ তো তুমি। আমার চাঁদের কাছে ওই চাঁদের সৌন্দর্য হার মানায়। আমার চাঁদ তার থেকেও বেশি সুন্দর। রিয়া লজ্জায় লাল হয়ে গেল। রোদের ঘাড়ে মাথা রেখে চাঁদ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। রোদ মুচকি হেসে রিয়াকে কোলে তুলে নিল। তারপর রুমে নিয়ে এসে শুয়ে দিয়ে নিজেও শুয়ে রিয়াকে জড়িয়ে ধরে পাড়ি জমালো ঘুমের রাজ্যে। পূর্ণতা পেল 2টি ভালোবাসার মানুষ। স্নিগ্ধ টাই খুলতে খুলতে রুমে প্রবেশ করলো, কিন্তু পুরো রুম অন্ধকার। স্নিগ্ধ ভুরু কুঁচকে এলো।
এই সময় তো মায়া ঘুমায় না স্নিগ্ধ না আসা পর্যন্ত। স্নিগ্ধ লাইট জ্বালিয়ে দেখে মায়া ঘরে নেই। স্নিগ্ধ ফ্রেশ হয়ে এসে বেলকুনিতে খুঁজতে গিয়ে দেখে মায়া ফ্লোরে বসেই ঘুমিয়ে আছে, হাতে সেই ডায়েরি। স্নিগ্ধ চমকে উঠল, অজানা ভয়ে শরীর কেঁপে উঠল। স্নিগ্ধ মায়াকে কোলে তুলে নিল, তারপর বিছানায় শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল জড়িয়ে ধরে। এক পর্যায়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। রায়হান অফিস থেকে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। কিছু ভালো লাগছে না, শুধু কেন জানি সাফিয়ার সেই কান্না মিশ্রিত মুখটা বারবার ভেসে উঠছে। রায়হান বিরক্ত হয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। একসময় ঘুমিয়ে পড়ল। সাফিয়া বেলকুনিতে দাঁড়িয়ে আছে, হাতে কফির কাপ। ভালো লাগছে না, শুধু আজ রায়হানের কথা মনে পড়ছে। সাফিয়া দীর্ঘশ্বাস পেল, চাঁদের দিকে তাকিয়ে বলল, আমি তোমায় কত ভালোবাসি বুঝতে পারবে না, বোঝাতে পারবে একদিন, কিন্তু সেদিন আমি থাকবো না। আজ অবহেলা করো, কিন্তু এমনও দিন আসবে আমায় খুঁজবে, কিন্তু খুঁজেও পাবে না। আল্লাহ কি তোমার আর আমার মিলনে লিখতে পারতো না? তবে কেন স্মৃতিপাথে লেখা হলো? আল্লাহ আমাদের মিলিয়ে দিতে কি পারতো না? তবে কেন আক্ষেপ নিয়ে বাঁচিয়ে রাখলে? আমি না হয় দূর থেকে ভালোবেসে যাব, তুমি থেকে যাবে আমার মনের ছোট্ট কুটিরে। সকালে মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল মায়ার। পিটপিট করে তাকিয়ে রইল কিছুটা সময়, তারপর উঠতে নিবে কিন্তু পারছে না। মনে হচ্ছে কেউ পেঁচিয়ে ধরে আছে। মায়ের চোখ কষলে ভালো করে তাকিয়ে তো অবাক। হা করে তাকিয়ে রইল স্নিগ্ধর মুখের দিকে, আর মনে মনে ভাবতে লাগলো, মা আমি এখানে আসলাম কি করে? আমি না বেলকুনিতে ছিলাম, উনি আমি নিয়ে এসেছে। ইস, বৌমারে না আবার আমি ঘুমিয়ে পড়লে জড়িয়ে ধরে ঘুমানো হচ্ছে। ওইট স্নিগ্ধ চৌধুরী এবার বুঝতে পারবে মায়া কি করে। স্নিগ্ধ উঠে দেখে মায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। স্নিগ্ধ মুচকি হেসে বলল, বউ এইভাবে তাকিয়ে থেকো না তো, আমার লজ্জা লজ্জা লাগে। স্নিগ্ধর কথাই মায়া ভুরু কুচকে তাকালো আর বলল, আপনার কি লাগবে? বউ আমার লজ্জা লজ্জা লাগে, তুমি যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে খেয়ে ফেলবে আমাকে। বলে ক্যাবলার মতো হাসতে লাগলো। কি আপনি লজ্জা পান? হাউ ফানি! স্নিগ্ধ চৌধুরী লজ্জা পায়? আর কি বলেন আপনার দিকে তাকিয়ে? কোথায়? আমি তো আপনার দিকে তাকাই নাই। কি বলছো তুমি? কি মিথ্যা কথা বলো তুমি? এখনো তাকিয়ে আছো, তাও মিথ্যা কথা বলছো। আজব, কোথায় আপনার দিকে তাকিয়ে আছি? তো কার দিকে তাকিয়ে আছো? হ্যাঁ বলো। আমি তাকিয়ে আছি আমার একমাত্র স্বামীর দিকে, আপনার দিকে না তো। আর আমি 100 বার তাকাবো। স্নিগ্ধ অবাক হয়ে তাকিয়ে রইল। কি যুক্তি দিল? স্নিগ্ধ বাঁকা হাসলো, তারপর মায়াকে টেনে বুকের ওপর ফেলো, শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে টুপ করে চুমু খেলো, গলায় মুখ গুজে দিল। মায়া যেন স্তব্ধ হয়ে গেল, নড়ার শক্তি হারিয়ে ফেললো। চোখ বন্ধ করে ডান হাত দিয়ে স্নিগ্ধর ঘাড়ের শার্ট আঁকড়ে ধরল। স্নিগ্ধ মুখ তুলে তাকালো মায়ের মুখের দিকে, দেখে মায়ের চোখ বন্ধ করে আছে, ঠোঁট হালকা কেঁপে কেঁপে উঠছে। স্নিগ্ধ মুচকি হাসলো, মুগ্ধ হয়ে দেখতে লাগলো তার মায়াবতীকে। স্নিগ্ধ যে হারিয়ে যাচ্ছে মায়ার স্নিগ্ধ মুখের প্রেমে। মায়া তাকালো স্নিগ্ধকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে মায়া মুচকি হাসলো। স্নিগ্ধর গলা জড়িয়ে ধরে বলল, চৌধুরী কি মায়ের প্রেমে পড়লো নাকি? স্নিগ্ধ বাঁকা হাসলো, অতঃপর উত্তর দিল, জি না, এই স্নিগ্ধ তো যারার মায়ায় পড়েছে। ইস কি হট, উফ পুরো টমেটো। স্নিগ্ধ মায়ের আড়ালে মুচকি হাসলো। মায়া মুহূর্তেই ক্ষেপে উঠল, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। মায়া স্নিগ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসলো, আর রাগে ফুঁসছে। স্নিগ্ধকে উদ্দেশ্য করে বলল, যারা ফারাকে ভালো লাগে তাই না? জানা যারার কাছে, আমার কাছে কেন আসিস? স্নিগ্ধ যেই না বিছানা থেকে নামতে যাবে, মায়ের স্নিগ্ধকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। স্নিগ্ধর বুকের উপর উঠে বসে বলল, কোথাও যাবি না তুই, গেলে খুন করে ফেলবো বজ্জাত লোক। তুই শুধু এই মায়ের, কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে নেব, একবারও ভাববো না, মাথায় রাখিস। স্নিগ্ধ মুচকি হাসলো আর বলল, যাবো না কেন? তুমি তো বললে চলে যেতে। যারা আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করবে। স্নিগ্ধকে কিছু বলতে না দিয়ে মায়া স্নিগ্ধর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। স্নিগ্ধ স্তব্ধ হয়ে গেছে। 5 মিনিট পরে ছেড়ে দিয়ে মায়া উঠে চলে যাবে। ঠিক সেই সময় স্নিগ্ধ মায়ের হাত টেনে ধরল। মায়া কিছু বলল না, নীরবে চোখের জল ফেলতে লাগলো। স্নিগ্ধ মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মায়াবতী,
কান্না করে না। আমি তো জাস্ট মজা করে বলেছি। আমার এরকম করার কোনো ইচ্ছে ছিল না। আমি তোমাকে রাগানোর জন্যই বলেছি। প্লিজ কান্না থামাও। মায়া ফের কিছু বলল না। স্নিগ্ধ মায়াকে নিজের দিকে ঘুরিয়ে চোখের জল মুছে দিল। মায়াকে বুকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মায়াবতী, অভিমান করে না। সরি, আর কখন এমন হবে না। মজা করবো না এরকম। মনে যেন থাকে। ওকে মায়াবতী, মনে থাকবে। যাও ফ্রেশ হয়ে এসো। আমাদের জন্য হয়তো সবাই অপেক্ষা করছে। আজকে তো তোমাদের বাসায় যেতে হবে। মায়া ফ্রেশ হতে চলে গেল। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেলল আর বলল, তুমি আমাকে এতটা ভালোবাসো আমি কেন বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। স্নিগ্ধ উঠে অন্য রুমে চলে গেল ফ্রেশ হতে। রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত। রিয়ার চুলের পানি ছিটে রোদের চোখে মুখে পড়েছে। রোদের ঘুম হালকা হয়ে এলো। রোদ পিটপিট করে তাকালো। আবছা আবছা দেখতে পাচ্ছে একটা লাল টুকটুকে পরি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভালো করে তাকিয়ে দেখলো পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা কাজল, হাতে লাল কাছের চুড়ি, ভেজা চুল, এক কথায় অপূর্ব সৌন্দর্যের অধিকারী লাগছে। রিয়াকে অনেক স্নিগ্ধ লাগছে। রোদ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রিয়ার দিকে। রিয়া নিজেকে একবার আয়নায় দেখে নিবে ভালো করে। হঠাৎ চোখ পড়ল রোদের দিকে, দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া লজ্জা পেয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রোদ উঠে আস্তে আস্তে রিয়ার কাছে এসে দাঁড়ালো। রিয়ার মুখের উপর থেকে হাত সরিয়ে ভালো করে দেখতে লাগলো। হঠাৎ রোদ ভুরু কুঁচকে কিছু একটা ভাবলো। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা লাল টিপের পাতা বের করলো। তার থেকে একটা টিপ পরিয়ে দিল রিয়ার কপালে আর বলল, এবার পারফেক্ট। রিয়া মুচকি হাসলো আর বলল, আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, একসাথে নিচে যাব, আম্মু হয়তো ওয়েট করছে। আচ্ছা যাচ্ছি। রোদ ফ্রেশ হয়ে আসলো। তারপর ওরা নিচে নেমে গেল। তখন রোদের আম্মু নাস্তা টেবিলে গুছিয়ে রাখছে। ওদের দেখে মুচকি হাসলো, বলল, এসো, তোমাদের জন্য ওয়েট করছি আমরা। তোমরা বসো, তোমার আব্বুকে ডেকে আনি। রোদের আম্মু সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ডাকতে হবে না, আমি এসে গেছি। কোথায় আমার মেয়ে? রিয়া উঠে গিয়ে রোদের আম্মুকে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো। আমার এই ছোট পরিবারটা সুন্দর করে গুছিয়ে নিও। তুমি আমাদের মেয়ে আজ থেকে। রিয়া মুচকি এসে বলল, আব্বু দোয়া করবেন আমি যেন এই সংসারটা হাসি খুশিতে ভরিয়ে দিয়ে রাখতে পারি। এভাবেই হাসি খুশিতে চলতে লাগলো রিয়া আর রোদের সংসার। সবাই ভালো আছে, শুধু ভালো নেই সাফিয়া আর রায়হান। সকাল 9টা বাজে। সাফিয়া তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে এসে সাফিয়ার ছোট আম্মুকে বলল, ছোট আম্মু, আমি ভার্সিটিতে যাচ্ছি। মা, নাস্তা করে যা। না, অনেক লেট হয়ে গেছে, ক্যান্টিনে খেয়ে নেব। আসছে। তোর চাচ্চু জানলে রাগ করবে মা। প্লিজ, লেট হয়ে গেছে, বাই। ওকে, মনে করে খেয়ে নিবি। ওকে। সাফিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিক্সা পাচ্ছে না। বিরক্ত হয়ে হাঁটতে লাগলো। হঠাৎ একটা বাইক থামলো সাফিয়ার সামনে। সাফিয়া কিছুটা ভয় পেয়ে গেল। বাইক থেকে নামলো রাহুল। সাফিয়ার উদ্দেশ্যে বলল, মিস সাফিয়া, আপনি মনে হয় ভার্সিটিতে যাচ্ছেন? জি হ্যাঁ। ও আচ্ছা, আমিও যাব, চলুন একসাথে যাই। আর এখন রিস্কাও পাবো না। ধন্যবাদ ভাইয়া, লাগবে না। আসি ভাইয়া। সাফিয়া চলে গেল। রাহুল আর কি করবে, ভাঙা মন নিয়ে একাই চলে গেল। সাফিয়া তাড়াতাড়ি করে যাচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠলো। সাফিয়া ব্যাগ থেকে ফোন বের করতে লাগলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে লাগলো, কিন্তু পড়ে যাওয়ার আগেই সে লোকটা সাফিয়ার কোমর পেঁচিয়ে ধরে ফেললো। সাফিয়া চোখ বন্ধ করে ফেললো। মুখের ওপর সবগুলো চুল এসে পড়লো। লোকটা ফু দিয়ে চুলগুলো উড়িয়ে দিল। তারপর সাফিয়ার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। কি বলবে কি করবে বুঝতে পারছে না। সাফিয়া কোনো আওয়াজ না পেয়ে পিটপিট করে তাকালো। সামনে তাকিয়ে রায়হানকে দেখে সাফিয়া থমকে গেল। কিছু সময় তাকিয়ে রইল, তখন বুঝতে পারলো কি করছে। তখন তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে উল্টো ঘুরে কাঁপা কাঁপা গলায় পড়ল, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। সাফিয়া তাড়াতাড়ি করে চলে যেতে লাগলো। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রায়হান সাফিয়া চলে যাওয়া দেখে দৌড়ে গিয়ে সাফিয়ার হাত টেনে ধরল। সাফিয়া চমকে তাকালো রায়হানের দিকে। সাফিয়া কখনো ভাবতেও পারেনি রায়হান ওর সামনে এসে দাঁড়াবে এভাবে। সাফিয়া দীর্ঘশ্বাস ফেলল, কঠিন গলায় বলল, কি চাই? বললাম তো সরি। রায়হান ব্যাকুল স্বরে বলল,
প্লিজ সাফু, আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না? সাফিয়া কেঁপে উঠল রায়হানের মুখে সাফু ডাক শুনে। মন বলছে ক্ষমা করে দিতে, কিন্তু মস্তিষ্ক বলছে না। সেই দিনের কথা আজও ভুলতে পারেনি। সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, কিসের জন্য ক্ষমা? আপনি তো কোনো ভুল করেননি, ক্ষমা চেতে হবে না। ভালো থাকবেন, আসছি। সাফিয়া চলে গেল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রায়হান আবার দৌড়ে সাফিয়ার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, প্লিজ সাফু, একবার সুযোগ দাও প্লিজ। তোমাকে হারিয়ে আমি বুঝতে পেরেছি কতটা ভালোবাসি তোমায়। প্লিজ একটা সুযোগ দাও। সাফিয়া চিৎকার করে বলল, মিস্টার রায়হান চৌধুরী, আপনি কি আমাকে খেলনা পেয়েছেন? যখন ইচ্ছে ছড়ে ফেলবেন, আবার যখন ইচ্ছে কাশি টেনে নেবেন। কি পেয়েছেন কি আমাকে? প্লিজ ভালো থাকবেন, বাই। সাফিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। রায়হান রাস্তায় হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলতে লাগলো, প্লিজ সাফু, ফিরে এসো প্লিজ। আমি তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি আমি তোমার পাগলামিগুলোকে ভালোবেসে ফেলেছি, প্লিজ। সত্যি, একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে তখন জীবন দিয়ে ভালোবাসে। ছেলেটার জন্য পাগলামি করে কত কিছু, আবার সেই চঞ্চল মেয়েটাও শান্ত হয়ে যায় সেই প্রিয় মানুষের আঘাতে। চঞ্চল মেয়েদের পরিবর্তন খুব ভয়ঙ্কর হয়, যেমন সাফিয়া। সাফিয়া ভার্সিটিতে প্রবেশ করে দৌড়ে ছাদে চলে যায়। ফুলরে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কেন ফিরে এলেন আবার আমার জীবনে? কেন? নিজের মানুষ পর হয়ে যায় কার? অসহায়কে ভালোবাসার প্রশ্নটা আমার। নিঃস্ব ছিলাম তবু ছিল গালভরা হাসি। আজ বোবা চোখে নেমে আসে অশ্রুর রাশি। তুই এই হৃদয়ে আর ফেলিস না ছায়া, আমি চেষ্টা করছি ভুলতে তোর মায়া। সাফিয়া ফুলরে বসে কান্না করতে লাগলো। হঠাৎ গানের শব্দে সামনে তাকালো, দেখে রাহুল ফোন হাতে ভুরু কুচকে তাকিয়ে আছে। রাহুল সাফিয়াকে কাঁদতে দেখে বুক কেঁপে উঠল। রাহুল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ছুটকির? কেন কান্না করছিস? বল আমায়, তোকে কে কি বলেছে? সাফিয়া চলে যাচ্ছিল, কিন্তু রাহুলের কথা শুনে থমকে দাঁড়ালো আর আওড়াতে লাগলো, ছুটকি বলে তো রাহুল ভাইয়া ডাকতো। আর মানে আমি যা ভেবেছিলাম তাই? এই সেই রাহুল ভাইয়া? ছোট আম্মু তো বলেছিল রাহুল ভাইয়া অভিমান করে অন্য ফ্ল্যাটে থাকেন। তাহলে এই সেই আমার খেলার সাথে রাহুল ভাইয়া। এই ছোটবেলায় দুজনে কত দুষ্টুমি করতাম আর কত মজা করতাম, অবশেষে তার দেখা পেলাম। সাফিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কি হলো বল বুড়ি, কি হয়েছে? একবার বল, কে কি বলেছে? তাকে আমি নিজের হাতে শাস্তি দেব, বল শুধু একবার। সাফিয়া দৌড়ে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন বলোনি তুমি আমার রাহুল ভাইয়া? কেন বলোনি? আমি ঠিকই চিনতে পেরেছি তুমি আমার রাহুল ভাইয়া। রাহুল থমকে গেছে। ও ভাবতেও পারেনি সাফিয়া এভাবে জড়িয়ে ধরবে, ও চিনতে পারবে। রাহুল সাফিয়াকে আগলে নিয়ে বলল, আমার সোনা বোন, কি হয়েছে বল আমায়, কেন কান্না করছিস? সাফিয়া রাহুলের থেকে সরে দাঁড়ালো ছাদের এক কোণায়, দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলো আর বলল, কি শুনবে বলো, সে তো আমার না। কি হয়েছে বল আমায়, আমি শুনতে চাই সব, বল। সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে সব বলতে লাগলো। রাহুল সব শুনে দীর্ঘশ্বাস ফেল আর মনে মনে বলল, এ কেমন খেলা আল্লাহ তোমার, যাকে এত বছর ধরে ভালোবেসে আসছি তাকে ভেবে দিন থেকে রাত হয়। আজ শুনি সে অন্য কারুর মায়া আসক্ত। ভালোবাসা হয়তো এমনই, সে পেয়েও মূল্য দিল না, আর আমি পেয়েও হারালাম। কি নির্মম পরিহাস। রাহুল দীর্ঘশ্বাস ফেলল, চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাহুল সাফিয়ার আড়ালেটা মুছে ফেলল। সাফিয়াকে বলল, আচ্ছা শোন, রায়ান যখন আবার ফিরে এসেছে, তোকে ফিরে পেতে চায়, তাহলে একটু বাজিয়ে দেখি। আর ও আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে, সেই সুবাদে ও আসবে ভার্সিটিতে। এখন দেখ আমার খেলা, আমি যা বলি তা মন দিয়ে শোন। ও ভাইয়া বলো। শোন তাহলে। রাহুল সব বুঝিয়ে বলল। তারপর ডেভিল হেসে বলল, কেমন হবে ছুটকি বুড়ি? সাফিয়া হেসে ফেল আর বলল, উফ, দারুণ হবে। হঠাৎ সাফিয়া কোমরে হাত রেখে বলল, কি বললে তুমি, বুড়ি আমি? রাহুল দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ বুড়ি তো। সাফিয়া রেগে বলল, তবে রে দাঁড়াও। রাহুলকে পাইকে রাহুল দৌড় দিল, তার পিছনে পিছনে সাফিয়া। রাহুল সারা মাঠ জুড়ে দৌড় পাড়তেছে আর পিছনে পিছনে সাফিয়া ছুটছে আর বলছে, ভাইয়া দাঁড়াও বলছি, তা না হলে ছোট আব্বুর কাছে তোমার নামে নালিশ করব। রাহুল বলছে, কচু করবে?
সারা ভার্সিটির স্টুডেন্ট অবাক হয়ে দেখছে রাহুল আর সাফিয়াকে। কেউ ভাবতেও পারেনি রাহুলের মতো অ্যাটিটিউড ছেলে এইভাবে একটা মেয়ের সাথে ঝগড়া করে, তাও পুরো ভার্সিটির সামনে। দৌড়ে চলেছে, ভাবা যায়। রাহুলের ফ্রেন্ডরাও অবাক হয়ে তাকিয়ে আছে। সাফিয়া দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেল দুজনে মাঠে। সাফিয়া ভয় পেয়ে রায়হানের শার্ট আঁকড়ে ধরল। রায়হান অবাক হয়ে তাকিয়ে আছে সাফিয়ার দিকে। ও ভাবতেও পায়নি এইভাবে পড়ে যাবে, তাও সাফিয়ার সাথে। সাফিয়া পিটপিট করে তাকালো নিজের গায়ের উপর। রায়হানকে দেখে সাফিয়া রেগে ধাক্কা দিয়ে উঠে পড়ল আর বলল, কি সমস্যা আপনার? আমি যেখানে যাই সেখানেই আপনি, আর পড়ার জন্য কি আর মানুষ পান না? রায়হান হেসে ফেলল সাফিয়া রেগে যাওয়া দেখে আর বলল, না পাই না তো, আমার তোমার সাথেই পড়ে যেতে ভালো লাগে। সাফিয়া তেলে বেগুনে জ্বলে উঠল, রাগে গজগজ করতে করতে বলল, মিস্টার রায়হান চৌধুরী, আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ঘৃণা করি? রায়হান থমকে গেল, মাথা নিচু করে বলল, প্লিজ সাফু, আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। আমি তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি তোমাকে কত ভালোবাসি। প্লিজ ফিরে এসো, প্লিজ। রাহুল এগিয়ে এসে সাফিয়াকে নিজের বাহুর ডরে আবদ্ধ করে বলল, মিস্টার রায়হান চৌধুরী, ভুলে যান সাফিয়াকে, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং আগামী মাসের 2 তারিখে আমাদের বিয়ে। আপনাকে দাওয়াত দিচ্ছি, আসবেন, আমাদের জন্য দোয়া করবেন আর পেট ভরে খেয়ে যাবেন, কেমন? চলো সাফিয়া, লেট হয়ে যাচ্ছে আমাদের। সাফিয়া অবাক হয়ে তাকিয়ে রইল রাহুলের দিকে। বিয়ে, তাও আগামী মাসে? এটা কি বলল? সাফিয়ার তাকানো দেখে রাহুল চোখ টিপ দিল। সাফিয়া রাহুলের চোখ টিপ দেওয়া দেখে যা বোঝার বুঝে গেল। সাফিয়া মুচকি হেসে বলল, হ্যাঁ ভাইয়া চল। রাহুল সাফিয়ার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। রায়হান স্তব্ধ হয়ে গেল। কি বলে গেল এসব? রায়হান কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে চলে গেল। এদিকে মীরা রক্তবর্ণ ধারণ করেছে। মীরা রেগে বলল, তুই এটা কি করে করতে পারলি? আমি তোকে নিজের বোনের মতো দেখতাম, আর তুই কিনা জানার পরও আমার সাথে নাটক করে গেলি। আগে বললেই তো হতো রাহুল তোর ভাইয়া প্লাস হবু হাজব্যান্ড। তুই আমাকে ঠকাতে কি করে পারলি? এর প্রতিশোধ আমি নিব। রাহুল যদি আমার না হয় তাহলে কারো হবে না। তুই আমার পথে বাধা হয়ে দাঁড়ালে তোকেও আমি সরিয়ে দিব চিরদিনের জন্য। মীরা উচ্চস্বরে হেসে উঠল, যার অর্থ সে ছাড়বে না সাফিয়াকে। স্নিগ্ধ রেডি হয়ে গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, চুল জেল দিয়ে পিছনের দিকে দেওয়া, হাতে ঘড়ি পরে নিল, চোখে সানগ্লাস পরল। তখনই মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। স্নিগ্ধকে রেডি হতে দেখে বলল, আপনি অফিসে যাচ্ছেন? হ্যাঁ, কেন কিছু বলবে? হ্যাঁ, আসলে আমি কি অফিসে যাব না? আপনি তো জানেন আমার পরিবারের অবস্থা, একমাত্র আমি ছাড়া কেউ নেই। তাদের যদি আমাকে চাকরিটা করতে দিতেন প্লিজ। স্নিগ্ধ এগিয়ে এলো মায়ের দিকে, এসে মায়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মায়ের শোনো, আমি জানি সবটা। আমি চাই তাতে দায়িত্ব নিতে, এবং তুমি না বললেও নেব। কিন্তু তোমার যদি মনে হয় তুমি চাকরিটা কন্টিনিউ করবে তাহলে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। কারণ সবারই নিজ নিজ ইচ্ছা থাকে এবং স্বাধীনতা থাকে। আমি চাই তুমি নিজের মতো করে থাকো, নিজের পায়ে দাঁড়াও এবং তোমার পরিবারের পাশে থাকো। হয়তো আমি তোমাকে বোঝাতে পারছি ঠিক মতো। মায়ের স্নিগ্ধর কথাই মুগ্ধ হয়ে শুনল। মায়ের মনে স্নিগ্ধর জন্য মুগ্ধতা এবং এক আকাশ সমান সম্মান তৈরি হলো। মায়ের মুচকি এসে বলল, ধন্যবাদ আপনাকে, আমি জানতাম আপনি এটাই বলবেন। ও তাই? মিসেস স্নিগ্ধ চৌধুরী দেখি আমার মনের খবরও জানে। ব্যাপার কি মিসেস মায়া? মায়া মুচকি হেসে স্নিগ্ধর গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ জানি তো, আপনার মন আমি পড়তে জানি। আর শোনো, আমার একটা কথা রাখবে প্লিজ? ওকে, তাহলে বলেন তো দেখি আপনার কি আবদার? আসলে আমি চাই আমাদের এই বিয়ের ব্যাপারে একটা গোপন থাকুক সবার থেকে। আমি যতদিন না বলবো ততদিন আপনি অফিসের কাউকে বলবেন না আমাদের বিয়ের কথা প্লিজ। কিন্তু কেন বলবো না? সমস্যা কি বললে? আমি সবকিছু জেনেই তোমাকে বিয়ে করছি, সো লোকানোর কোনো প্রশ্নই ওঠে না। প্লিজ 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 বলবেন না কাউকে। আচ্ছা আচ্ছা, বলবো না। রেডি হয়ে নিচে এসো, লেট হচ্ছে। ওকে, আপনি যান, আমি আসছি। স্নিগ্ধ চলে গেল নিচে। আব্বু আম্মু, আমরা অফিসে যাচ্ছি। সাথী চৌধুরী বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নাস্তা করে যা। আম্মু লেট হয়ে গেছে, প্লিজ খেয়ে নেবো। আসছি, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।
মায়া রেডি, নিচে গিয়ে সাথী চৌধুরীকে বলে চলে আসলো। এসে দেখে স্নিগ্ধ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ স্নিগ্ধ চোখ পড়লো মায়ের দিকে। পরনে নীল রঙের শাড়ি, চুল খোলা, চোখে কাজল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, হাতে চুড়ি। এই সামান্য সাজে মায়াকে অনেক সুন্দর লাগছে। স্নিগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া মুচকি এসে স্নিগ্ধর সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো আপনার? স্নিগ্ধ মায়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, মিসেস মায়া, আমাকে পাগল করতে আপনার এত আয়োজন কেন? মায়া মুচকি হাসলো, কিছু বলল না। গাড়িতে উঠে বসলো। স্নিগ্ধ উঠে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। 20 মিনিটের মাথায় গাড়ি এসে থামলো অফিসের সামনে। মায়া আগে নামলো। স্নিগ্ধকে উদ্দেশ্য করে বলল, কি বলেছি মনে আছে তো? হ্যাঁ, মনে আছে মিস মায়া। মায়া হেসে দিল স্নিগ্ধর কথায়, তারপর বলল, আমি আগে যাই, আপনি পরে। ওকে, যাও। স্নিগ্ধ গাড়ি পার্কিং করতে চলে গেল। মায়া অফিসের ভিতর চলে গেল। স্নিগ্ধ পার্কিং করে এসে অফিসের ভিতর প্রবেশ করে মায়াকে দেখে মেজাজ গরম হয়ে গেল। রক্ত লাল চোখে তাকিয়ে রইল। তারপর কেবিনের ভিতর প্রবেশ করে রাগে ভাঙচুর করতে লাগলো। স্নিগ্ধর রাগ দেখে অফিসের সবাই অবাক হয়ে গেল। সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। মায়া আস্তে আস্তে এগিয়ে গেল স্নিগ্ধর কাছে, কিন্তু স্নিগ্ধ চিৎকার করে বলল, মিসেস মায়া, আপনাকে বলেছি আমার কেবিনে আসতে। বেরিয়ে যান আমার কেবিন থেকে, জাস্ট লিভ। মায়া কান্না করতে করতে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে গেল। রাত প্রায় 2:30 বাজে। স্নিগ্ধ এখনো বাসায় আসেনি। মায়ের ড্রয়িং রুমে বসে আছে স্নিগ্ধের উদ্দেশ্যে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মায়ের দরজা খুলে তো অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ স্নিগ্ধ ড্রিঙ্ক করেছে, সাথে একটা মেয়ে যার কাঁধে মাথা রাখা। মায়ের প্রশ্ন করলো, আমি স্নিগ্ধর ফ্রেন্ড, তুমি মনে হয় মায়া? হ্যাঁ, কিন্তু ওনার এই অবস্থা কেন? ঠিক জানি না কি হয়েছিল। হাতের ক্লাবে এসে এমনি ড্রিঙ্ক করতে লাগলো। এত মানা করলাম, শুনলো না। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমি আসি, ওকে রুমে নিয়ে শুইয়ে দাও। আচ্ছা, আপনি বসুন। এত রাতে কিভাবে যাবেন? সমস্যা নেই, আসছি। ওকে। মায়া স্নিগ্ধকে নিয়ে রুমে চলে গেল। স্নিগ্ধকে শুইয়ে দিল। যেই না মায়া উঠতে নিবে, স্নিগ্ধ মায়াকে জড়িয়ে ধরল। মায়া কিছু বলল না। সকালে মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল মায়ের। পিটপিট করে তাকালো। স্নিগ্ধর দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বেলকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আকাশ, আজ আমি পরিপূর্ণ, তার রঙে রঙিন হলাম। আজ আমি স্নিগ্ধ, তার রঙে রঙিন হয়ে আজ আমি পরিপূর্ণ। আজ আমি খুশি, আজ আমি রঙিন। তোমার ভালোবাসাতে মুগ্ধ আমি। তুমি আমার স্নিগ্ধ প্রেম, আমি তোমার আধারের ফুল। স্নিগ্ধ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে মায়া এখনো রুমে আসেনি। স্নিগ্ধ তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেলকুনিতে গেল। গিয়ে দেখে মায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শাড়ির আঁচল বাতাসের সাথে উঠছে। স্নিগ্ধ অপলক দৃষ্টিতে দেখতে লাগলো তার মায়াবতীকে। হঠাৎ মনে পড়ে গেল কাল অফিসের ঘটনা। স্নিগ্ধর মুখ রক্তিম বর্ণ ধারণ করলো, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করলো। তোয়ালেটা ছড়িয়ে দিয়ে চলে আসবে, তখন মায়ের বলার কিছু কথা স্নিগ্ধ শুনতে পেল। মায়া বলতেছে, প্রিয় রাতটা আমার স্বপ্ন ছিল না তো সত্যি আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য। আমার কপালে এত সুখ ছিল। আমাদের প্রথম কাছে আসার অনুভূতি সত্যি প্রকাশ করার মতো না। স্নিগ্ধ যেন স্তব্ধ হয়ে গেল। স্নিগ্ধর যেন পুরো পৃথিবী থমকে গেল। স্নিগ্ধ মায়ের হাত টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল আর বলতে লাগলো, ও তাহলে এইসব করে বেড়াস? তাই তো বলি, রফিকুল ইসলামের সাথে এত প্রেম কেন? কাল এই জন্য তোর কোমর চটিয়ে ধরেছিল? বাহ, এই জন্য অফিস যাওয়া হয়, জানতাম না তো। কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলবেন। তোকে আর কি বলবো, যার একটাই হয় না অফিসে যাওয়ার নাম করে অন্যদের সাথে। ছি ছি ছি, আবার বলতেও লজ্জা করছে। তোর মতো বেহায়া মেয়ে আমার বউ। মায়া যেন থমকে গেল, পায়ের নিচের মাটি সরে গেল। কি বলবে বুঝতে পারছে না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। মায়া বলল, কি বলছেন এসব? কি করেছি? আর বেহায়া মানে আপনি কি বলছেন বুঝতে পারছেন? মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হ্যাঁ, বুঝতে পারছি যে যা তাকে তাই বলছি। তুই একটা বেহায়া মেয়ে, অন্যের সাথে রাত কাটিয়েছে, এখন আবার কল্পনায় ডুবে মরছিস। আবার সেগুলো আমার বাসায় বসে বসে ভাবছিস।
ছি 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 ছি। মায়া থমকে গেছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মায়ের বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। মায়ের নিজের চোখের পানি মুছে বলল, মিস্টার স্নিগ্ধ চৌধুরী, আপনি কি জন্য এসব বলছেন সত্যি আমি জানি না, কিন্তু এতটুকু জেনে রাখুন আমি পবিত্র ফুলের মতোই পবিত্র। আমাকে একমাত্র আপনি ছুঁয়েছেন, আর যে কলঙ্ক লাগলেন আমার গায়ে, একদিন এর জন্য আফসোস করবেন, কিন্তু সেদিন আর থাকবো না। মায়ের ডুকরে কেঁদে উঠল। নিজেকে ঠিক রাখার খুব কষ্ট হয়ে যাচ্ছে। স্নিগ্ধ রাগ আরও বেড়ে গেল। মায়ের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। রাগে স্নিগ্ধ হৃদয় জ্ঞান শূন্য। কি করছে ও নিজেও জানে না। স্নিগ্ধ বলতে লাগলো, তোর সাহস হয় কি করে আমাকে বলার? আমি তোকে কখন স্পর্শ করেছি? ছি, লজ্জা করে না? অন্যের সাথে রাত কাটিয়ে এখন আমার কথা বলছিস? ছি, তোদের মতো মেয়েরা সব পারে। মা এবার চিৎকার করে বলল, এনাফ মিস্টার স্নিগ্ধ চৌধুরী, অনেক বলেছেন। আর না শুনুন, এই মায়াকে কেউ স্পর্শ করলে সেটা শুধু আপনি, অন্য কেউ না। আপনি আর যে কলঙ্ক লাগালেন সেটার জন্য আপনাকে একদিন আফসোস করতে হবে। আমি ভুলে যাব আজ থেকে স্নিগ্ধ চৌধুরীকে। মায়া দৌড়ে চলে গেল। স্নিগ্ধ রাগে দেওয়ালে ঘুষি মারল। রাগে শরীর কাঁপছে। স্নিগ্ধ রেডি হয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। মায়া ওয়াশরুমে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। রাত প্রায় 10টা বাজে। স্নিগ্ধ এখনো আসেনি। মায়ের টেবিলের উপর একটা চিকুট রাখলো। তারপর পুরো রুম একবার করে দেখে নিল। স্নিগ্ধর ছবি বুকে জড়িয়ে ধরল। মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই অশ্রু আজ থামবে না। মায়া পুরো রুম ভালো করে দেখে নিল। তারপর রুম থেকে বেরিয়ে এসে সাথী চৌধুরীর রুমের সামনে আসলো। রুমে গিয়ে সাথী চৌধুরীকে ভালো করে দেখলো আর কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও। আমি পারলাম না তোমার কথা রাখতে। এই কলঙ্ক মাথায় নিয়ে আমি থাকতে পারলাম না, চলে যাচ্ছি আমি অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিবেন। আমি এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে চাই না। মায়া দৌড়ে বেরিয়ে গেল বাসা থেকে। রাস্তা দিয়ে হাঁটছে আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ একটা ট্রাক আসতে লাগলো সামনে থেকে। মায়ের নিজেকে শক্ত করে সেই ট্রাকের সামনে গিয়ে দাঁড়ালো। মায়ের চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। ট্রাকটা প্রায় কাছাকাছি এসে পড়েছে। সেই মুহূর্তেই রোদ এসে মায়ের হাত টানতে সরিয়ে নিয়ে আসলো আর বাহু চেপে ধরে বলল, মায়া, কি করেছিলে তুমি? এটা তোমার মাথা ঠিক আছে তো? একটু দেরি করে আসলে কি হতো? মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। মায়ের মাটিতে বসে পড়লো আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কিছু হতো না। আমি আর বাঁচতে চাই না। আমি চলে যেতে চাই অজানা শহরে, যেখান থেকে আর ফিরে আসতে পারবো না। আপনি কেন বাঁচালেন আমাকে? কেন? রোদ থমকে গেল। কি বলছে এসব মায়া? রোদ মায়াকে ধরে উঠালো আর বলল, চলো আমার সাথে। মায়া ফের কিছু না বলে রোদের সাথে চুপচাপ যেতে লাগলো। রোদ ওদের বাড়ির সামনে আসলো। রিয়া গাড়িতে ছিল। রিয়া মায়াকে দেখে খুশিতে গাড়ি থেকে নামলো, কিন্তু সেই খুশি আর মুখে থাকলো না। কারণ মায়ের এলোমেলো চুল, চোখে পানি, নেই কোনো কথা মুখে। রিয়া রোদের দিকে তাকালো। রোদ রিয়াকে সব বলল। রিয়া সব শুনে আঁতকে উঠলো। মায়াকে জড়িয়ে ধরে পড়লো, কি করতে চাচ্ছিলি তুই মায়া? তুই বুঝতে পারছিস? মায়া চিৎকার করে বলল, হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। আমি বাঁচতে চাই না। রোদ ইশারায় রিয়াকে বলল মায়াকে শান্ত করতে। রিয়া মায়াকে জড়িয়ে ধরলো আর বলল, আচ্ছা সব শুনবো, আয় গাড়িতে বস। রোদ পানির বোতল দিল রিয়ার হাতে। রিয়া পানি খাইয়ে দিল আর মুখে ছিটিয়ে দিল। মায়াকে গাড়িতে নিয়ে বসলো আর বলল, মায়া, তুই তো এমন নয়। আজ কি দেখছি, যে মেয়ে সহজে ভেঙে পড়ে না সেই মেয়ে কিনা? রিয়া দীর্ঘশ্বাস ফেলল আর বলল, মায়া বল আমায় সব। মায়া চোখের পানি মুছে নিল আর বলতে লাগলো সব ঘটনা, অফিসে থেকে শুরু করে আজ পর্যন্ত সব কিছু। মায়া সব ঘটনা বলে কাঁদতে লাগলো। রিয়া রোদ অবাক হয়ে তাকিয়ে রইল। ওরা ভাবতেও পারছে না স্নিগ্ধ এত খারাপ ব্যবহার করেছে। মায়া বলল, রিয়া, রোদ ভাইয়া, আমার একটা কথা রাখবে তোমরা? হ্যাঁ বলো মায়া। আমি চলে যেতে চাই বহু দূরে, তার থেকে বহু দূরে। আমি আর ফিরতে চাই না। তোমরা ভুলে যাবে আজকের ঘটনা, ভুলে যাবে আমাকে। তোমরা কখনো বলবে না তাকে আমি কোথায় এবং তোমাদের সাথে দেখা হয়েছিল কিনা। প্লিজ কথা দাও আমায়। রোদ ভাইয়া, আমি তোমাকে নিজের ভাইয়ের মতোই সম্মান করি। আমি আশা করব তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য বোনকে ফেলে দিবে না। রোদ দীর্ঘশ্বাস ফেল আর মায়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল,
আচ্ছা বোন, তুমি যা চাচ্ছ তাই হবে। আজ থেকে তুমি আমার বোন হয়ে থাকবে। আর রইল বহুদূর, সেটা আমি দেখছি। আজ 11টায় ফ্লাইটে আমরা লন্ডনে যাচ্ছি আমার বিজনেসের কাজে। ওইখানে থাকবো 3 বছর, তারপর আবার ফিরে আসবো। তোমার সমস্যা না হলে তুমি আমাদের সাথে থাকবে। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, তুই আমাদের সাথে থাকবি আর স্নিগ্ধ ভাইয়া পাবেন তার শাস্তি। ঠিক 3 বছর পর ফিরে আসবো। যদি সে নিজের করা অপরাধ বুঝতে পারে তাহলে তাকে সব জানাবো, ফিরিয়ে দেব তোকে, তাছাড়া না। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে, 11টা বাজলো প্রায়। ওরা পাড়ি জমালো লন্ডনে। মায়া চলে গেল স্নিগ্ধকে মুক্তি দিয়ে। অনেকগুলো দিন কেটে গেছে। কাল সাফিয়ার বিয়ে রাহুলের সাথে। সাফিয়া খাটের উপর শুয়ে কান্না করছে। ও ভাবতেও পারেনি রাহুল এইভাবে ওকে ঠকাবে। ও তো বিশ্বাস করেছিল রাহুলকে, তবে কেন এমন করলো? সেদিনের বিয়ের ব্যাপারটা সাফিয়া ভেবেছিল সেটা রায়হানকে দেখানোর জন্য, কিন্তু ও বুঝতে পারেনি এটা রাহুলের প্ল্যান ছিল। সাফিয়া কাঁদতে কাঁদতে বলল, প্লিজ রায়হান, আমাকে আর জেলখানা থেকে বের করে নিয়ে যাও। আমি চাচুদেরও বলতে পারি না, তোমাকেও না। বললে যে তোমার ক্ষতি করবে। কি করবো এখন আমি? হে আল্লাহ, আমাকে পথ দেখাও, এক রাস্তা বের করে দাও। হঠাৎ সাফিয়ার মাথায় একটা বুদ্ধি এলো, পালিয়ে যাবে, তাও আজ রাতের মধ্যে। যেভাবেই হোক রায়হানের কাছে পৌঁছাতে হবে। সাফিয়া দেরি করলো না। রুম থেকে বেরিয়ে দেখে আসলো কেউ জেগে আছে কিনা। দেখে কেউ জেগে নেই। এই সুযোগ সাফিয়ার মুখে হাসি ফুটে উঠল। একটা রাস্তা পেয়েছে, আর ভয় না। ভয়কে জয় করে রায়হানের কাছে যাবে। এতদিন রাহুল ভয় দেখিয়েছে যে রায়হানকে বলে দিলে তাহলে রায়হানকে মেরে ফেলবে। সেই ভয়ে সাফিয়া চুপ করেছিল, কিন্তু আর ভয় না, ভয়কে জয় করতে হবে। সাফিয়া আর বিলম্ব করলো না, একটা শাড়ি নিয়ে এলো। তারপর বেলকনি দিয়ে নেমে গেল শাড়ি দিয়ে। নেমে সাফিয়া চুপি চুপি করে গেট পর্যন্ত গেল, কিন্তু বাঁধলো আরেক বিপত্তি, গেটে করা সিকিউরিটি। সাফিয়া চিন্তায় পড়ে গেল কিভাবে যাবে। হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল, সেই ভার্সিটির ঘটনা। সব ফ্রেন্ডদের সাথে সিনেমা দেখতে গিয়েছিল ওয়ার্ল্ড টপকে। সাফিয়া আর দেরি করলো না, চুপি চুপি ঝোপের দিকে গেল। সিকিউরিটিতে চোখ ফাঁকি দিয়ে সাফিয়া ওয়াল বেয়ে নেমে গেল। রাস্তায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলো, তারপর দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে রাস্তায় পড়ে গেল। পা থেকে চুপচুপ রক্ত পড়ছে। সাফিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর মনে মনে বলল, আল্লাহ এমন জীবন আর কাউকে দিও না। যার বাবা মা নেই সেই বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন। সাফিয়া চোখের পানি মুছে আবার দৌড়াতে লাগলো। রায়হান গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে কি করে কি করবে, মাথা কাজ করছে না। রায়হান রাগে জোরে চালাতে লাগলো। হঠাৎ কেউ গাড়ির সামনে চলে আসলো। রায়হান কোনো মতে গাড়ি ব্রেক করলো, তাও সাফিয়া হালকা ধাক্কা খেলো গাড়ির সাথে। ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লো। সারাদিনের না খাওয়া আর পা কেটে রক্ত পড়েছে অনেক। সাফিয়া জ্ঞান হারালো। রায়হান তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আসলো। এসে দেখে একটা মেয়ে উপর হয়ে পড়ে আছে। রায়হান তাড়াতাড়ি করে গাড়ি থেকে পানির বোতল নিয়ে আসলো। তারপর মেয়েটাকে ঘুরিয়ে মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। থমকে গেল রায়হান। রায়হান কাঁপা কাঁপা হাতে সাফিয়ার মুখ স্পর্শ করলো আর কাঁপা গলায় বলতে লাগলো, সাফু ওঠো, কি হয়েছে তোমার? রায়হান পানি ছিটিয়ে দিল। সাফিয়া পিট পিট করে তাকালো। জ্ঞান ফিরে তাকিয়ে সামনে রায়হানকে দেখে সাফিয়া জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। ও আমাকে ঠকিয়েছে, আমাকে মেরে ফেলবে বলে রাজি করিয়ে একবার আর আপনি স্বপ্নে আসেননি তো প্লিজ এবার সত্যি আপনি তো আমাকে নিয়ে যান আপনার কাছে, প্লিজ। প্লিজ শান্ত হও সাফু, আমি সত্যি এসেছি। কি হয়েছে বলো আমায়। সাফিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সেদিন ভার্সিটি থেকে বাসায় যাওয়ার পথে রেস্ট করে যখন ছাদে যাব তখন রাহুল ভাইয়ার রুমে সামনে গিয়ে শুনি অতীত। হ্যালো বেবি, তুমি চিন্তা করো না, যেভাবে হোক সাফিয়াকে বিয়ে করে ওর কাছ থেকে সব সম্পত্তি কেড়ে নিব। বড় চাচা সব সম্পত্তি সাফিয়ার নামে লিখে দিয়ে গেছে। ওকে বিয়ে করে আমার নামে করে নিব, ওকে সরিয়ে দেব দুনিয়া থেকে। বেবি জাস্ট আর কিছুদিন ওয়েট করো। রাহুল হাসতে লাগলো। সাফিয়া দরজায় দাঁড়িয়ে সব শুনে থমকে গেছে। সাফিয়া নিজেকে সামলে উঠতে না পেরে রাহুলের কলার ধরে বলল, ছি, মানুষ এত খারাপ হয় কি করে? তোমরা যদি আমার সম্পত্তি এত আয়োজন তো আমায় বলতে, আমি লিখিয়ে দিতাম। এত নাটকে কি আছে? কি এখন তো বিয়ের প্রশ্নে ওঠে না? আর সম্পত্তি তোমরা কখনো পাবে না।
রাহুল সাফিয়াকে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, তুই করবি তোর ঘাড় করবে, আর তুই যদি বিয়ে না করিস তাহলে রায়হানকে সারা জীবনের জন্য সরিয়ে দেব এই পৃথিবী থেকে। সাফিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো আর বলল, প্লিজ ভাইয়া, আমি রাজি, তা ওর কোনো ক্ষতি করো না প্লিজ। আচ্ছা, তুই আমার কথা মেনে চললে কিছু। ওকে, সব মেনে চলবো। বর্তমান। তারপরে আজকে সবকিছু বলল রায়হানকে। রায়হান সব শুনে রেগে বলল, রাহুল তোর সময় শেষ। সাফিয়া কাঁদতে লাগলো। রায়হান সাফিয়াকে জড়িয়ে ধরে গাড়িতে উঠালো। তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে তারপর বাসায় চলে আসলো। সাফিয়া বসে আছে ফুল সজ্জিত বিছানায়। সাফিয়া মনে মনে বলতে লাগলো, প্রিয়, আমি পরিপূর্ণ তোমাকে পেয়ে, আমার আর চাওয়ার কিছু নেই। হঠাৎ দরজা খোলার শব্দে হুঁশ ফিরল সাফিয়ার। রায়হান সাফিয়াকে দেখে থমকে গেল। আস্তে আস্তে এগিয়ে গেল সাফিয়ার দিকে। ঘোমটা খুলে কপালে ঠোঁট স্পর্শ করে সাফিয়াকে আলিঙ্গন করলো। নিজের বাহুটরে পূর্ণতা পেল দুটি ভালোবাসার মানুষ। স্নিগ্ধ ক্লাবে বসে আছে, হাতে ড্রিঙ্কের বোতল এক সমানে খেয়ে যাচ্ছে। পাশে যারা বসা অনেক বারণ করছে, কিন্তু স্নিগ্ধ মানছে না। একসময় স্নিগ্ধ যারার হাত ধরে বলতে লাগলো, যারা, ও কেন ঠকালো আমাকে? আমি তোকে খুব ভালোবাসি, তাহলে কি করে পারলো আমাকে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক জড়াতে? কি করে পারলো? যারা স্নিগ্ধকে বোঝাতে লাগলো, স্নিগ্ধ প্লিজ একটু শান্ত হয়ে বস। আমার মনে হয় তোর একটা ভুল ধারণা। আমি মায়াকে দেখেছি, ও এমন করতে পারে না। তোর কোথাও ভুল হচ্ছে। না, আমার ভুল হচ্ছে না। আমি নিজের কানে শুনছি, ও বলেছি আজ আমি পরিপূর্ণতাকে আপন করে পেয়ে। বল এখন কি করে ওকে বিশ্বাস করি? যারা দীর্ঘশ্বাস ফেল, শোন স্নিগ্ধ, সবসময় চোখে দেখা ঠিক হয় না। আমরা যা দেখি তাও নাও হতে পারে। তাই তুই রাগারাগি না করে মায়ের সাথে সরাসরি কথা বলে এই বিষয়ে। স্নিগ্ধ মনোযোগ দিয়ে শুনলো, তারপর বলল, আমি কি তাহলে ভুল করলাম? জানি না, কিন্তু আমার মনে হয় মায়া এমন মেয়ে নয়। কোনো ঘটনা তো আছে। আচ্ছা তুই বাসায় যা, এখন অনেক রাত হয়েছে। সেদিন দেখলাম মায়া তোর জন্য বসে থাকে। তুই কখন বাসায় যাবি সে অপেক্ষায়। যা বাসায় যা। আচ্ছা যাচ্ছি। যা হবে ঠিক করে নি, আর ভুল বুঝে থাকিস না, সব মিটিয়ে নি। আচ্ছা যাচ্ছি। স্নিগ্ধ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। যারা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল আর মনে মনে বলল, আচ্ছা তুই আমার হলে খুব কি খারাপ হতো? কখনো বলতে পারলাম না তোকে কতটা ভালোবাসি। শুধু এই ভয়ে আমাদের বন্ধুত্ব না নষ্ট হয়। সবার আগে আমাদের ফ্রেন্ডশিপ, তারপরে সব সম্পর্ক। যারা দীর্ঘশ্বাস ফেল। স্নিগ্ধ বাসে এসে কলিং বেল চাপ দিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কেউ দরজা খুলছে না। স্নিগ্ধ আবার চাপ দিল, কিন্তু কেউ খুলল না। স্নিগ্ধ ভুরুকুচকে ভাবতে লাগলো, মায়া কোথায়? ও তো সবসময় আমার জন্য বসে থাকে ড্রয়িং রুমে। আজ এতবার কলিং বেল বাজলো, তাও আসলো না। স্নিগ্ধর মনে প্রশ্ন জাগতে লাগলো। স্নিগ্ধর মনে পড়লো ওর কাছে তো এক্সট্রা চাবি আছে। স্নিগ্ধ পকেট থেকে চাবি বের করে লক খুলে প্রবেশ করলো। আজ বাসাটা খুব শান্তশিষ্ট। স্নিগ্ধ ভাবনা বাদ দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রুম অন্ধকার। স্নিগ্ধ বাতি জ্বালালো। জ্বালিয়ে স্নিগ্ধ অবাক হয়ে গেল, কারণ মায়া রুমে নেই। স্নিগ্ধ পুরো রুম ভালো করে দেখলো। সকালে যেমন রেখে গেছিল ঠিক তেমনই আছে, এলোমেলো অগোছালো। স্নিগ্ধ বেলকুনিতে গেল, কিন্তু সেখানে নেই। স্নিগ্ধ এবার চিন্তায় পড়ে গেল। স্নিগ্ধ ভাবলো হয়তো সাথী চৌধুরীর রুমে, তাই তাড়াতাড়ি করে সাথী চৌধুরীর রুমের সামনে এগিয়ে গিয়ে ডাকতে লাগলো, আম্মু আম্মু, মায়া আছে তোমার এখানে? সাথী চৌধুরী স্নিগ্ধ ডাক শুনে চোখ কষলে উঠে দরজা খুলে দিল আর বলল, কি হয়েছে স্নিগ্ধা? আম্মু মায়া কোথায়? মায়া কোথায় মানে? মায়া তো রুমে ছিল, কোনো রুমে নেই। না আম্মু, রুমে নেই। আমি সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও নেই। ফোনটাও বন্ধ রেখেছে। মানে কি, কোথায় যাবে মেয়েটা? আচ্ছা তুই একবার ফোন দিয়ে দেখ, আমি ছাদ থেকে ঘুরে আসি। ওকে আম্মু। সাথী চৌধুরী ছাদে চলে গেল। স্নিগ্ধ রুমে গিয়ে সোফায় বসলো। মাথা কাজ করছে না, কি করবে বুঝতে পারছে না। হঠাৎ স্নিগ্ধর চোখ পড়ল টেবিলের উপর। একটা কাগজের টুকরোর উপর স্নিগ্ধ এগিয়ে গেল। টুকরোটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। কি বলবো বুঝতে পারছি না, তাও লিখছি কাঁপা কাঁপা হাতে। আপনাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম ঠিক সেদিনই
আপনার মায়ায় পড়ে গিয়েছিলাম। আস্তে আস্তে শুরু হলো ভালোবাসা। কবে কখন মন দিয়ে বসেছি জানি না। আমি কখনো ভাবতেও পারিনি আপনাকে আমার স্বামী হিসেবে পাবো। আমি অনেক খুশি হয়েছিলাম আপনাকে পেয়ে, কিন্তু সেই সুখ আমার কপালে থাকলো না। আমি ভাবতেও পারিনি আপনি আমাকে আজ কলঙ্কর দাগ লাগাবেন আমার শরীরে। আমি ভুল না করেও আজ কলঙ্কিত হলাম। সেদিন অফিসে আমি ইচ্ছে করে কিছু করিনি, শাড়ির ভেজে হোঁচট খেয়ে পড়ে নিয়েছিলাম। সাইফুল ইসলাম আমায় ধরে ফেলে, আর সেই মুহূর্তে আপনি এসে পড়েন। আর কিছু না, আমি আপনাকে অনেক বলতে চেয়েছি, কিন্তু আপনি আমার কথা শুনতে চাননি। আর মনে আছে সেই দিনের কথা, যেদিন আপনি ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় ছিলেন, কোনো হুঁশ ছিল না। যারা আপু আপনাকে বাসায় নিয়ে আসছে, বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করতে পারেন সেদিন আপনি কি করেছেন। হয়তো মনে নেই আপনার, কিন্তু আমি মনে রাখবো সারা জীবন। সেই রাতটা আমাদের প্রথম মিলন, একটু একটু করে কাছে আসা, সত্যি আমি কখনো বলতে পারবো না আমি পরিপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আপনি আমাকে ভুল বুঝলেন, আমার গায়ে মেখে দিলেন কলঙ্কর দাগ। আফসোস, আপনি আমাকে কখনোই বুঝতে পারলেন না। আপনি আমাকে সত্যিই কি ভালোবাসেন? আজ আমার মনে প্রশ্ন জাগছে, কারণ ভালোবাসতে তাকে বিশ্বাস করতে হয়। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষকে সম্মান করতে হয়, তার হাত শক্ত করে ধরে রাখতে হয়। কিন্তু আফসোস, আপনি তার কোনোটাই করেননি। তাই আমি আপনার জীবনে বাধা হয়ে থাকতে চাই না, এই কলঙ্ক নিয়ে বাঁচতে পারবো না। তাই চলে যাচ্ছি অজানা, হারিয়ে গেলাম দূর ঠিকানায়। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে কোনো একদিন ঝুম বৃষ্টিতে। এমন একদিন আসবে আমাকে খুঁজবেন কিন্তু পাবেন না কখনো আমাকে, আর সেদিন হাজার খুঁজেও পাবেন না। ভালো থাকবেন আপনি, গুছিয়ে নেবেন আপনার জীবনটা। মায়া নামে কেউ ছিল ভুলে যাবেন। ভালো থাকবেন, বাই। ইতি, অভাগী। স্নিগ্ধ চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল। ফুলরে হাঁটু গেড়ে বসে পড়ল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সাথী চৌধুরী রুমে এসে স্নিগ্ধকে এইভাবে ফুলরে বসে থাকতে দেখে চমকে উঠল। দৌড়ে গিয়ে স্নিগ্ধর বাহু ধরে পড়ল। কি হয়েছে বাবা, এমন করছিস কেন বল? মা, কে কি হয়েছে? স্নিগ্ধ হাউমাউ করে কেঁদে উঠল। সাথী চৌধুরীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, মায়াকে এনে দাও। আমার ভুল হয়ে গেছে আম্মু, প্লিজ এনে দাও। আমি আর কখনো ভুল বুঝবো না। প্লিজ আম্মু, মায়াকে এনে দাও। সাথী চৌধুরী স্নিগ্ধকে এইভাবে কাঁদতে দেখে চমকে উঠল। স্নিগ্ধ কখনো কাঁদে না, খুব কষ্ট হলে একা একা থাকে, কিন্তু কাঁদে না। বল বাবা, কি হয়েছে আমাকে? মায়া কোথায় গিয়েছিল বল আমায়, কি হয়েছে? স্নিগ্ধ চিঠিটা এগিয়ে দিল সাথী চৌধুরীর দিকে। সাথী চৌধুরী হাতে নিয়ে পড়তে লাগলো। পড়ে শেষ করে সাথী চৌধুরী থমকে গেল, হাত থেকে কাগজটা পড়ে গেল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মায়াকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আজ মায়া এতটা কষ্ট পেয়ে চলে গেল, কিন্তু কিছু করতে পারলো না। সাথী চৌধুরী ধপ করে ফুলরে বসে পড়ল। স্নিগ্ধ সাথী চৌধুরীকে জড়িয়ে ধরে পাগলামি করতে লাগলো। আম্মু, এনে দাও মায়াকে। আম্মু, মায়াকে চাই, আমার কাছে এনে দাও তাকে। সাথী চৌধুরী স্নিগ্ধকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারও যে কষ্ট হচ্ছে। সাথী চৌধুরী সবাইকে জানালো, মায়াকে খুঁজতে পুলিশকে জানালো। স্নিগ্ধকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল, কারণ স্নিগ্ধর পাগলামি বেড়ে যাচ্ছে, নিজেকে শেষ করে দিতে যাচ্ছে, তাই বাধ্য হয়ে এই কাজ করতে হলো। সাথী চৌধুরী মুখে আঁচল গুজে কান্না করতে লাগলো। কেটে গেছে 15টা দিন, এখনো মায়াকে খুঁজে পায়নি। স্নিগ্ধ দিন দিন একঘরে হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলে না, একা একা থাকে, গম্ভীর হয়ে থাকে সবসময়। সেদিনের পর পরিবর্তন হয়ে গেছে সবকিছু। এখন আর নিয়মিত বাসে আসে না, সারাদিন অফিসেই থাকে মায়ের স্মৃতিগুলো নিয়ে। মায়াকে হন্যে হয়ে খুঁজে বেড়ায় ঢাকা শহরের অলিতে গলিতে, খুঁজেছে, কোথাও পায়নি। স্নিগ্ধ তবুও খুঁজে যাচ্ছে, এই আশায় যদি ফিরে পাই। সাফিয়া রায়হান ভালো আছে, রাহুলকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন ওরা সংসার করছে সুন্দর করে। সাফিয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে, চুলগুলো উড়ে মুখে এসে পড়ছে। সাফিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল, সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। হঠাৎ কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল সাফিয়া, মুচকি হাসলো, কারণ ও জানে এটা রায়হানের কাজ। রায়হান সাফিয়ার কোমর জড়িয়ে ধরে পড়ল। ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। সাফিয়া রায়হানের দিকে ঘুরে রায়হানের গলা জড়িয়ে ধরে বলল,
তুমি আছো তাই আমি বেঁচে থাকার স্বাদ পাই, তুমি ভালোবাসো তাই আমি ভালোবাসার অনুভূতি খুঁজে পাই, এ বেলায় এসেছো তাই আমি হাজারো কবিতা সাজাই। তুমি ভালোবেসে বলেছ দেখে আমি বাঁচার কারণ খুঁজে পাই। দিন শেষে তুমি বলো আমি তোমার স্নিগ্ধ ফুল, আর আমি বলি তুমি আমার স্নিগ্ধ প্রেম। রায়হান সাফিয়াকে নিজের বাহু জোরে আবদ্ধ করে নিল আর বলল, ভালোবাসি 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 ভালোবাসি। সাফিয়া মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরল রায়হানকে। ভালোবাসার পূর্ণতা খুব মিষ্টি হয় 4 বছর পর। আম্মু আম্মু কোথায় তুমি? আমরা আজ পাপার কাছে যাব, নাকি আমি লেডি হব না? দেখো মুগ্ধ আমাদের লেডি হতে দিচ্ছে না। আমি কোথায় লেডি হয়ে দিচ্ছি না? তুমি তো আমাকে লেডি হতে দিচ্ছ না। স্নিগ্ধা আর মুগ্ধ দুজনে ঝগড়া করতে লাগলো। ঠিক করে সব উচ্চারণ করতে পারে না ঠিকই, কিন্তু দুজনে তাও ঝগড়া করবে। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, এরা হলো আমাদের সন্তান স্নিগ্ধা আর মুগ্ধ। আমাদের সেদিনের ভালোবাসার অংশ স্নিগ্ধা আর মুগ্ধ। আমি যখন চলে আসি লন্ডনে, তার 2 মাস পরে জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি সেদিন কত খুশি হয়েছিলাম সেটা আমি ভালো জানি। ওরা আমার বেঁচে থাকার কারণ, ওদের ছাড়া আমি নিঃস্ব। আর 4 বছর পর আবার তার মুখোমুখি দাঁড়াবো। আমার মেয়ে ছেলেকে ওদের বাবার থেকে আলাদা কেন থাকতে হলো? কেন এই 4টি বছর আমাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হলো? আমার উত্তর চাই। আম্মু দেখো ঠিক না আমাদের মিলেছে। হ্যাঁ হ্যাঁ আম্মু। মুগ্ধ কাঁদতে লাগলো। স্নিগ্ধা মুগ্ধর চুল ছেড়ে দিয়ে বলল, তুই আমার আম্মুকে আম্মু কেন বলবি? আমারও আম্মু হয়। স্নিগ্ধা গিয়ে আবার চুল ধরে টানতে লাগলো। মুগ্ধ ওর চুল ধরে টানতে লাগলো। মায়া ওদের কাছে এসে থমকে গেল। কি হয়েছে তোমাদের? এভাবে কেন মারপিট করছো? সারো স্নিগ্ধা মুগ্ধকে, ও তোমার ছোট ভাই হয় না? আম্মু ও পচা, তুমি কেন আম্মু বলবে? আর আমাদের লেডি হতে দিচ্ছে না। না আম্মু, ও আমাকে লেডি হতে দিচ্ছে না। ইস, চুপ করো তোমরা, আমি করে দিচ্ছি। তোমাদের বড় আব্বু বড় আম্মু ওয়েট করছে তো, চলো এদিকে আসো। মায়া দুজনকে সুন্দর করে রেডি করিয়ে দিল। রোদ রুমে এসে বলল, বোন তাড়াতাড়ি কর, ফ্লাইটের সময় হয়ে গেছে। এই তো শেষ, চলো। স্নিগ্ধা মুগ্ধ দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলল, বড় পাপা দেখো তো কালকে বেশি সুন্দর লাগছে। রোদ দুজনকেই কোলে নিয়ে বলল, আমার মামুনিকেও কিউট লাগছে, আমার পাপ্পাকেও। স্নিগ্ধা মুগ্ধ রোদের গলা জড়িয়ে ধরে বলল, আমার কিউট ছেলে। না না, আমার ছেলে। রিয়া রিয়ানকে কোলে নিয়ে এসে বলল, চলো তাড়াতাড়ি। রিয়ান হলো রিয়া আর রোদের ছেলে, 2 বছর। আর স্নিগ্ধা আর মুগ্ধের বয়স 3 বছর 2 মাস। বেলা 12টার দিকে মায়া ওরা এয়ারপোর্টে এসে পৌঁছালো। রোদের আব্বু গাড়ি পাঠিয়ে দিয়েছে। রোদ ওরা গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। হঠাৎ স্নিগ্ধা চিৎকার করে বলল, পাপা হাওয়াই মিঠাই খাবো, ওই যে। স্নিগ্ধা এসব কি অভ্যাস? রোদ মায়াকে থামিয়ে দিয়ে বলল, থাক মায়া, কিছু বলো না, চলো আম্মু আমি কিনে দিচ্ছি। স্নিগ্ধা খুশিতে আত্মহারা হয়ে নিজে নাচতে নাচতে নেমে গেল। মায়া বলল, ভাইয়া আমি কিনে দিচ্ছি, আপনি মুগ্ধকে দেখুন। ওকে, সাবধানে যাও। আচ্ছা। মায়া হাওয়া মিঠাই কিনছে। আর এদিকে স্নিগ্ধা দেখে রাস্তায় বকুল ফুল পড়ে আছে। সেগুলো কুড়াতে কুড়াতে কখন যে রাস্তার মাঝে চলে এসেছে বুঝতেই পারেনি। মায়া তো হাওয়াই মিঠাই কিনতে ব্যস্ত। হঠাৎ একটা ট্রাক ধেয়ে আসছে স্নিগ্ধার দিকে। প্রায় কাছাকাছি এসেই পড়েছে। তখনই একটা লোক এসে কোলে নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল। মায়ের পিছনে তাকিয়ে ট্রাক ধেয়ে আসতে দেখে চিৎকার দিয়ে উঠল স্নিগ্ধা। দৌড়ে যেতে লাগলো। ও যাওয়ার আগেই একটা লোক কোলে নিয়ে ছিটকে পড়লো রাস্তার পাশে। মায়ের চিৎকার শুনে রোদ রিয়া দৌড়ে আসলো। মায়ের দৌড়ে গিয়ে স্নিগ্ধাকে কোলে নিয়ে কান্না করতে করতে বলল, মা কিছু হয়নি তো তোর? লোকটা মায়াকে দেখে থমকে গেল। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রোদ রিয়া দৌড়ে এসে স্নিগ্ধাকে দেখতে ব্যস্ত। হঠাৎ রোদের চোখ পড়ে লোকটার দিকে। রোদ কাঁপা কাঁপা গলায় পড়ল, স্নিগ্ধ। মায়ের থমকে তাকালো স্নিগ্ধার দিকে। মায়ের যেন থমকে গেল। ও ভাবতে পারেনি এইভাবে সামনে আসবে স্নিগ্ধ। স্নিগ্ধ স্তব্ধ হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় পড়ল, মায়া। স্নিগ্ধ স্তব্ধ হয়ে গেছে এত বছর পর তার মায়াবতীকে দেখে। স্নিগ্ধ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে চোখের তৃষ্ণা মেটাচ্ছে। নেই কোনো বিরক্তি, আছে শুধু মুগ্ধতা।
এত বছর যাকে খুঁজে পায়নি, আজ হঠাৎ করে সামনে এসে দাঁড়াবে স্নিগ্ধ ভাবতেও পারেনি। সেদিনের করা ভুলের জন্য স্নিগ্ধ এতদিন তিলে তিলে নিজেকে কষ্ট দিয়েছে। এমন কোনো দিন নেই মায়াকে মনে করে দীর্ঘশ্বাস আর আফসোস করেনি। মায়ের লেখা চিঠি স্নিগ্ধ খুব যত্ন করে রেখেছে। এমন কোনো দিন নেই চিঠি পড়েনি। এই চিঠিটা পড়লে স্নিগ্ধ মনে হয় মায়ের সামনে দাঁড়িয়ে আছে, মায়াকে অনুভব করতে পারে। স্নিগ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধ কাপা কাপা ঠোঁটে উচ্চারণ করলো, মায়া, আমার মায়াবতী। মায়া স্নিগ্ধর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, কিন্তু বোঝা যাচ্ছে না মায়া খুশি এত বছর পর স্নিগ্ধকে দেখে। আজ এই চোখে নেই কোনো মুগ্ধতা, নেই তৃষ্ণা, আছে কিনা তাও বোঝা যাচ্ছে না। আজ নিশ্চুপ চোখের ভাষা কারোর বোঝার সাধ্য নেই। ওই চোখের ভাষা। মানুষ পরিবর্তনশীল, কিন্তু এতটা মায়াকে না দেখে বোঝা যেত না। খুব কাছের মানুষের থেকে আঘাত পেলে হয়তো এমন ভাবেই পরিবর্তন হয়, যেমন মায়া হয়েছে। মায়ের চোখের দৃষ্টি অন্যদিকে ফেরালো, সবার অগোচরে দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধ নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। এত বছর পর প্রিয়সীকে কাছে পেয়ে মায়ের হাত জড়িয়ে হাতের মুঠোয় নিয়ে বলল, মায়াবতী, আমি জানি না আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। সেদিনের ভুলের কোনো ক্ষমা হয় না জানি, তবুও আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পেরেছি কতটা ভুল করেছি। এতগুলো বছর আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজও আমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকি তুমি আসবে বলে। মনে আছে তোমার আমাদের প্রথম দেখা হওয়া? এই সেই রাস্তা যেখানে তোমার সাথে আমার দেখা হয়েছিল। দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের আবার সেই একই জায়গায় দেখা হলো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে একবার হারিয়েছি, আর হারাতে দেব না। প্লিজ আমাকে ছেড়ে আর কোথাও চলে যেও না। স্নিগ্ধর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মায়ের দীর্ঘশ্বাস ফেল। স্নিগ্ধর হাতের বাঁধন থেকে নিজের হাত গুটিয়ে নিল। স্নিগ্ধাকে কোলে উঠিয়ে নিয়ে স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, মিস্টার স্নিগ্ধ চৌধুরী, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন সে আমি না। সে ঠিক ওই দিনই মরে গেছে। আজ থেকে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে স্নিগ্ধা আর মুগ্ধর আম্মু। ভালো থাকবেন, আসছি আমি। মায়া ঘুরে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগলো। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। স্নিগ্ধা ছোট ছোট আঙ্গুল দিয়ে মায়ের চোখের পানি মুছিয়ে দিল। আম্মু, তুমি কাঁদছো কেন? আমরা কি পাপার সাথে যাব না? মায়া স্নিগ্ধার কপালে ঠোঁট চুয়ে ফের বলল, মামুনি, যাব তো। আগে বড় পাপার বাসায় যাব, তারপর এখন লক্ষ্মী মেয়ের মতো আম্মুর সাথে চলো। ওকে আম্মু। মায়া স্নিগ্ধাকে নিয়ে গাড়িতে বসলো। চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। শুনছে না মায়ের বারণ। আজ যেন চোখের জল বাদ মানতে নারাজ। মায়া বারবার মুছে ফেলছে, কিন্তু তাও অশ্রু গড়িয়ে পড়ছে। স্নিগ্ধের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু প্রিয়সীকে পেয়েও না পাওয়ার বেদনা। রোদ এগিয়ে আসলো, স্নিগ্ধর কাঁধে হাত রাখলো। স্নিগ্ধ তাকালো সামনে বেস্ট ফ্রেন্ডকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরল। চোখে জল, ঠোঁটে হাসি। রোদ এতদিন পর বেস্ট ফ্রেন্ডকে এত কাছে পেয়ে শক্ত করে আলিঙ্গন করলো। কতদিন এইভাবে জড়িয়ে ধরা হয় না। 4 বছর দেখা হয় না, মন খুলে কথা হয় না, আড্ডা দেওয়া হয় না, ঝগড়া মারামারি খুনসুটি হয় না। স্নিগ্ধও এতদিন পর বেস্ট ফ্রেন্ডকে কাছে পেয়ে সব ভুলে গেল কিছু সময়ের জন্য। স্নিগ্ধ মুচকি হেসে রোদের বাহুতে চাপড় মেরে পড়ল। কেমন আছিস দোস্ত? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুই কেমন আছিস? স্নিগ্ধ উদাসীন হয়ে বলল, কি আর ভালো থাকবো বল, মায়াকে হারে আমি নিঃস্ব হয়ে পড়েছি। হঠাৎ স্নিগ্ধর মাথায় আসলো মায়া আর রোদ একসাথে কি করে। স্নিগ্ধর মনে প্রশ্ন জাগলো। স্নিগ্ধ সাইডে তাকিয়ে রিয়াকে চোখে পড়লো। কোলে একটা ফুটফুটে ছেলে, দেখতে ঠিক রোদের মতো। স্নিগ্ধ বুঝতে পারলো রোদের ছেলে। আর সাইডে আরেকটা ছেলে। স্নিগ্ধ গভীর দৃষ্টিতে তাকালো। হঠাৎ স্নিগ্ধর বুকের ভিতর মোচু দিয়ে উঠলো। চোখগুলো ঠিক স্নিগ্ধর মতো। স্নিগ্ধ থমকালো কিছুটা, রোদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রোদ ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে আসলো। মুগ্ধকে ইশারায় কাছে ডাকলো। মুগ্ধ গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। রোদ হাঁটু গেড়ে বসলো। মুগ্ধকে কাছে এনে স্নিগ্ধকে দেখিয়ে বলল, মুগ্ধ, তোমার পাপা। মুগ্ধ তাকালো স্নিগ্ধর পানে। মুগ্ধর ঠোঁটে মিষ্টি হাসি রেখা ফুটে উঠলো। স্নিগ্ধ রোদের দিকে তাকালো। বাপ্পা মানে? রিয়া মুচকি হেসে বলল, স্নিগ্ধ ভাইয়া, আপনাদের ছেলে। স্নিগ্ধ চমকে উঠল, সারা শরীর কেঁপে উঠল, মনে অজানা শিহরণ খেলে গেল।
চোখের জল চিকচিক করছে, ঠোঁট কেঁপে কেঁপে উঠছে। স্নিগ্ধর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, হাঁটু গেয়ে বসে পড়ল। মুগ্ধ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল স্নিগ্ধকে। স্নিগ্ধ কাঁপা কাঁপা হাতে জড়িয়ে ধরল তার অংশকে, সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো, বুকে জড়িয়ে বলতে লাগলো, আমার ছেলে। স্নিগ্ধর পাগলামি দেখে রোদ রিয়ার চোখে জল চলে আসলো। রোদ স্নিগ্ধর কাঁধে হাত রেখে বলল, দোস্ত, তোর একটা মেয়েও আছে, স্নিগ্ধা ইয়াসমিন। তোদের যমজ সন্তান হয়েছে। স্নিগ্ধ এবার থমকে গেল, বাসা হারিয়ে গেল এবার, আর জল বাদ মানল না, গাল পেয়ে টপ টপ করে ঝরতে লাগলো। স্নিগ্ধ মুগ্ধকে কোলে নিয়ে দাঁড়িয়ে রোদকে জিজ্ঞেস করলো, বল দোস্ত, আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? স্নিগ্ধ উত্তেজিত হয়ে পড়ল। দোস্ত শান্ত হ তুই, অজান্তেই আজ তোর মেয়ের প্রাণ বাঁচালি। মানে? হ্যাঁ দোস্ত, সে আর কেউ না, তুই। থাক, অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচালি। সেই ফুটফুটে মেয়েটা তোর নিজেরই সন্তান। স্নিগ্ধ উত্তেজিত হয়ে বলল, সত্যি বলছিস দোস্ত? রিয়া মুচকি হেসে বলল, হ্যাঁ স্নিগ্ধ ভাইয়া। স্নিগ্ধ মুগ্ধকে কোলে নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। স্নিগ্ধ গাড়ির কাছে গিয়ে দরজা খুলে হুড়মুড় করে বসলো সিটে। মায়া বাহিরের দিকে তাকিয়েছিল, হঠাৎ সে চিরচেনা পারফিউমের সুবাস পেল। মায়া চমকে তাকালো পাশে। স্নিগ্ধকে পাশে দেখে মায়া বলতে নিবে, স্নিগ্ধ কোনো কথা না বলে মুগ্ধকে পাশে বসিয়ে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়া থমকে গেল। এত বছর পর প্রিয় মানুষকে এতটা কাছে পেয়ে নিজেকে আর শক্ত করে রাখতে পারল না মায়া। ও খুব শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। স্নিগ্ধ মায়ের মুখ নিজের মুখোমুখি ধরল। মায়ের অশ্রু মিশ্রিত চোখের পাতায় ঠোঁট স্পর্শ করলো। মায়া কেঁপে উঠল, চোখের পাতা হালকা কাঁপতে লাগলো। স্নিগ্ধ মায়ের কপালে ঠোঁট ছুঁয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, অনেক হয়েছে লুকোচুরি, আর না। একবার হারিয়েছি, বারবার আমি হারাতে পারবো না। মায়ের স্নিগ্ধকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমি ওর চাই না আমার সন্তান তার বাবাকে ছাড়া মানুষ হোক। স্নিগ্ধ এক হাতে মায়াকে, অন্য হাতে মুগ্ধ স্নিগ্ধাকে জড়িয়ে ধরলো, কপালে ঠোঁট স্পর্শ করলো মুগ্ধ স্নিগ্ধার কপালে। স্নিগ্ধা খিলখিল করে হেসে উঠল আর বলল, পাপা পাপা, তুমি অনেক কিউট, ঠিক আমার মতো। মুগ্ধ মুখ ভেঙছে বলল, না না, তুই পচা আর আমি কিউট, তাই না পাপ্পা? স্নিগ্ধ দুজনে কপালে ঠোঁট স্পর্শ করে বলল, তোমরা দুজনে কিউট আমার কলিজা। রোদ আর রিয়া গাড়িতে উঠে বসলো। রোদ বলল, ওকে, এখন যাওয়া যাক। দোস্ত, তোরা যা, আমরা আমাদের বাসায় যাই। মা দেখলে খুশিতে আত্মহারা হয়ে যাবে। প্লিজ দোস্ত, না করবি না। আচ্ছা যা, নিয়ে যা। এতদিন আমার দায়িত্ব ছিল, আজ থেকে আমার এই বোনের দায়িত্ব তোর। আর কখনো কষ্ট দিস না। আর কখনো কষ্ট পেতে দেবো না, প্রমিস। স্নিগ্ধ মায়া ওরা গাড়ি থেকে নেমে গেল। রোদ বলল, আচ্ছা ভালো থাকবি, তোর শুভকামনা ও দোয়া রইল। হ্যাঁ ভাইয়া, আর কাল কিন্তু অবশ্যই আসবেন আমাদের বাসায়। ওকে, যাব। মায়া মুচকি হেসে বলল। রোদ আর রিয়া চলে গেল। স্নিগ্ধ স্নিগ্ধাকে কোলে তুলে নিল, আর মায়া মুগ্ধকে। ওরা গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল মেন গেট দিয়ে। গাড়ি ভিতর প্রবেশ করলো। স্নিগ্ধ গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। মায়া কাঁপা কাঁপা পায়ে নামলো, চিকচিক করছে চোখে জল। 4টা বছর পর আসলো সেই বাড়িতে, যেখানে প্রথম পা রেখেছিল বউ সেজে। মায়ের বুকটা কেঁপে উঠল। স্নিগ্ধ বিষয়টা লক্ষ্য করলো, তাই এগিয়ে গিয়ে মায়ের হাত শক্ত করে চেপে ধরল। মায়া যেন ভরসা খুঁজে পেল, 1 পা 2 পা করে এগিয়ে গেল। সদর দরজার সামনে এসে স্নিগ্ধ কলিং বেল চাপ দিল। একটু পর সাথী এসে দরজা খুলে দিল। স্নিগ্ধ দাঁড়িয়ে আছে। সাথী চৌধুরী বলল, বাবা এতক্ষণ কোথায় ছিলি? আম্মু, সেসব কথা পরে হবে। তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, চোখ বন্ধ করো। কিসের সারপ্রাইজ? আম্মু, বললে আর কি সারপ্রাইজ থাকবে? চোখ বন্ধ করো তো। আচ্ছা করছি। করো। স্নিগ্ধ মায়াকে সাথী চৌধুরীর সামনে দাঁড় করিয়ে দিল, তারপর বলল, আম্মু এবার চোখ খোলো। সাথী চৌধুরী চোখ খুলেন। সামনে মায়াকে দেখে স্তব্ধ হয়ে গেলেন। বুকে টেনে নিয়ে বলল, মা কোথায় ছিলি এতদিন? এই মায়ের কথা কি একদিনও মনে পড়েনি? তোকে কত খুঁজেছি, তোদের বাসাতেও গিয়েছিলাম, কিন্তু বাসার মালিক বললেন তোর বাবা মা নাকি গ্রামের বাড়ি চলে গেছেন। মায়া কান্না মিশ্রিত গলায় বলল, হ্যাঁ আমি যেখানে পড়িয়ে দিয়েছি। তারপর মায়া সব ঘটনা খুলে বলল। স্নিগ্ধ সাথী চৌধুরীকে কিভাবে রোদের সাথে দেখা, এতদিন কোথায় ছিল সব বলল। সাথী চৌধুরী শুনে
দীর্ঘশ্বাস ফেল। হঠাৎ নজর এলো ফুটফুটে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাথী চৌধুরী স্নিগ্ধর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মায়ের মুচকি এসে মুগ্ধ স্নিগ্ধাকে ডেকে বলল, কি হলো, দাদুকে সালাম দাও। মুগ্ধ দুজনে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো দাদু? আসসালাম আলাইকুম, কেমন আছো দাদু? সাথী চৌধুরীর চোখ অশ্রুতে ভরে গেল। তিনি দৌড়ে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আমার দাদু ভাইরা। কপালে ঠোঁট স্পর্শ করলো, দুজনকে জড়িয়ে ধরলো। ওরা ওদের দাদুকে পেয়ে খুশি। সাথী চৌধুরী দুজনকে নিয়ে রুমে চলে গেল। স্নিগ্ধ মায়াকে একটু আলাদা কথা বলার সুযোগ করে দিল। স্নিগ্ধ মায়াকে কোলে তুলে নিল। মায়া কিছুটা ভয় পেয়ে গেল। স্নিগ্ধর গলা জড়িয়ে ধরলো আর বলল, অসভ্য লোক, এখনো আপনার প্রেম শেষ হলো না? স্নিগ্ধ মায়ের কপালে কপাল ঠেকিয়ে বলল, নো মাই ডিয়ার সুইট হার্ট, কি করব বলো? বউ শুধু পালায় পালায় করে, তাই তো যা করার আমাকেই করতে হবে। স্নিগ্ধ বাঁকা হাসলো। মায়ের মুখ থমথমে হয়ে গেল। অবাক হয়ে বলল, যা করার মানে? মানে হলো নতুন অতিথি আনতে হবে তো। স্নিগ্ধ ডেভিল হাসলো। মায়ের স্নিগ্ধর বুকে কিল খুশি দিতে দিতে বলল, অসভ্য লোক, বুড়ো হয়ে যাচ্ছে তাও প্রেম জাগে। স্নিগ্ধ হা হা করে হেসে উঠল। মায়া গাল ফুলে অন্যদিকে তাকিয়ে রইল। স্নিগ্ধ মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর রুমে চলে গেল। স্নিগ্ধ রুমে গিয়ে মায়াকে নামিয়ে দিল। মায়ের রুমটা ভালো করে দেখতে লাগলো। কত স্মৃতি জড়িয়ে আছে এই রুমে। আর 4টা বছর এই রুমে ছিল না, কিন্তু রুমটা সেই আগের মতোই আছে। মায়ের দীর্ঘশ্বাস ফেল। স্নিগ্ধ বলল, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। স্নিগ্ধ ফ্রেশ হতে চলে গেল। মায়ের বেলকুনিতে চলে গেল। চারপাশ ভালো করে দেখতে লাগলো। আজও সব একই রকমই আছে, সেই বেলি ফুল গাছ। মায়া গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। স্নিগ্ধ ফ্রেশ হয়ে এসে দেখে মায়ের রুমে নেই। স্নিগ্ধর বুঝতে বাকি রইল না কোথায় আছে। স্নিগ্ধ বেলকুনিতে চলে গেল। দেখে মায়া উদাসীন হয়ে তাকিয়ে আছে দূর আকাশের পানে। স্নিগ্ধ মায়ের কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল আর বলল, প্রেয়সী, সমস্ত অতীত ভুলে যাও। আজকে থেকে শুরু হবে আমাদের ছোট্ট সংসার। তুমি জানো আমি তোমায় কত মিস করেছি। মায়া ফের কিছু বলল না। স্নিগ্ধ দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, নিয়তির এক একটা অধ্যায় ছুটে যেতে চাই পূর্ণতা পাবে বলে। হাজারো প্রেমিক প্রেমিকার স্বপ্ন দেখে পূর্ণতা পাবে বলে। হাজারো ভোর ভাবি তাকে পাবো, তার পূর্ণতায় নিজেকে রাঙিয়ে তুলব। কখনো তা বৃষ্টির স্নাতক, তা ভোরের আধারে। আবার কখনো খুঁজে বেড়াই সবুজ গাছের স্বচ্ছ পাতার মাঝে। আবার কখনো বিষণ্ণ বিকেলের স্নিগ্ধতার মাঝে। আমি তোমাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি, আর হারাতে দেব না কখনো। আম্মু, পাপা কি করছো তোমরা? পাপা, তুমি আম্মুকে শুধু একা একা কেন আদর করছো? স্নিগ্ধ মায়া চমকে উঠল। থমথমে হয়ে গেল ওদের মুখ। ভাবতে পাইনি ওরা এমন কথা বলবে। স্নিগ্ধ মায়া তাকিয়ে দেখে স্নিগ্ধা মুগ্ধ কোমরে হাত দিয়ে ভুরু কুচকে তাকিয়ে আছে ওদের দিকে। ওদের এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্নিগ্ধ মায়া দুজনে হা হা করে হেসে উঠল। মুগ্ধ মুখ গুমরা করে বলল, তোমরা হাসছো কেন? স্নিগ্ধ দুজনকে কাছে টেনে নিয়ে হাঁটু গেড়ে বসে দুজনের কপালে ঠোঁট স্পর্শ করে বলল, নাও, তোমাদেরকেও আদর করে দিলাম। এবার যাও দাদুর কাছে। ওকে বাবা, যাচ্ছি আমরা। দুজনে দৌড়ে চলে গেল। কি হলো, ওদের আপনি পাঠিয়ে দিলেন কেন? তো কি করব, ওরা বাবা মায়ের রোম্যান্স দেখবে নাকি? স্নিগ্ধর ঠোঁটে বাঁকা হাসি। মায়া অন্যদিকে ঘুরে বলল, অসভ্য লোক। আমি অসভ্য? ওকে, তাহলে দেখাই অসভ্য কাকে বলে। মায়া ভুরকুচকে তাকালো। স্নিগ্ধ মায়াকে টান দিয়ে কোলে তুলে নিল। মায়া স্নিগ্ধর গলা জড়িয়ে ধরল। কি করছেন, নামান আমাকে। স্নিগ্ধ মায়ের ঠোঁটে আঙ্গুল রেখে বলল, কোনো কথা না। মায়ের চুপটি করে রইল। লজ্জায় স্নিগ্ধর বুকে মুখ গুজে দিল। স্নিগ্ধ মুচকি হেসে রুমে চলে গেল। মায়াকে বিছানায় বসিয়ে দিল। তারপর স্নিগ্ধ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা পায়েল বের করে এনে মায়ের পায়ে পরিয়ে দিল। মায়ের হাত নিজের হাতের মুঠোয় নিল। কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসি 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 প্রেয়সী, তুমি আমার স্নিগ্ধ প্রেম। মায়ের স্নিগ্ধকে জড়িয়ে ধরল আর বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। স্নিগ্ধ মায়ের ঠোঁটে নিজের ঠোঁট টুপিয়ে দিল। পূর্ণতা পেল দুটি ভালোবাসার মানুষ। এভাবেই যেন পূর্ণতা পায় সকল প্রেমিক প্রেমিকা। সাফিয়া বেলকুনিতে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে চুল উঠছে। রান সাফিয়ার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরল। ঘাড়ে মুখ গুজে দিল।
সাফিয়া ঘুরে রায়হানকে জড়িয়ে ধরল শক্ত করে আর কানে কানে বলল, মিস্টার রায়হান চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন। রায়হান গভীরভাবে জড়িয়ে ধরল সাফিয়াকে বলল, ধন্যবাদ সাফু, আমাকে বাবা হওয়ার সুখ উপহার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে মা হওয়ার সুযোগ উপহার দেওয়ার জন্য। ভালোবাসি আপনাকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তুমি আমার স্নিগ্ধ অনুভূতি। এভাবেই পূর্ণত পায় যেন সকল ভালোবাসা। রিয়া সাদের এক কোণেই দাঁড়িয়ে আছে, দেখতে ব্যস্ত রাস্তার চলন্ত গাড়ি। রোদ পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়া কিছুটা চমকে উঠল, কিন্তু কিছু বলল না। রোদ রিয়াকে ঘুরিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসি 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 আমার রিপুরি, তুমি আমার স্নিগ্ধ প্রেম। রিয়া রোদের বুকে মাথা রেখে বলল, আমি চাই না টাকা পয়সা, আমি চাই আপনার এই বুকে মাথা রেখে 1000 বছর কাটিয়ে দিতে। ভালোবাসি 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 ভালোবাসি, আপনি না চাইলেও আপনি আমার স্নিগ্ধ প্রেমের অনুভূতি।